হে গাইজ, আসসালামু আলাইকুম। তো অসময় চলে আসছে, আমি জানি না আজকে আসলে আমি আমার ফ্রেন্ডসদেরকে পাই কি না পাই, কারণ এখন তো লাঞ্চ আওয়ার। বেসিক্যালি এই মুহূর্তে বন্ধুদেরকে খুঁজে পাওয়াটা খুব টাফ হবে। ভালো আছে নিশ্চয়ই সবাই, দেশের বাইরে অর্থাৎ প্রবাসে এবং বাংলাদেশের ভিতরে যারা যে যেখানে আছেন, সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন, কুশলে আছেন। শাহিন কাদের এলএলবি আমার একটা ছোট ভাই। ভালো আছে শাহিন? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি একটু আস্তে আস্তে বলতেছি, কিন্তু আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আমজাদ হোসেন রাজীব, অনেকদিন পরে আসছি আসলে, এভাবে কথা বলা হয় না অনেকদিন ফ্রেন্ডদের সাথে। কি অবস্থা সবাই, কে কেমন আছেন? আসলে এভাবে কথা বলা হয় না অনেকদিন ফ্রেন্ডদের সাথে। সবাই ভালো আছেন? বাসাবাড়ির সবাই ভালো তো? কারণ আমরা সবাই জানি যে আসলে সারা পৃথিবী আজকে বিপর্যস্ত এক করোনার জন্য। আমরাও তো এর বাইরে না। আব্দুল হাই, ওয়ালাইকুম সালাম। তাজিম হলদার ফ্রম লালমোহন, ওয়ালাইকুম সালাম। শাহিন কাদের এলএলবি, বড় ভাই লাইভে আসলেন খাওয়ার সময়? হ্যাঁ, লাইভে খাওয়ার সময় একটু ডিস্টার্ব করে দিলাম তোমার ভাই। মাহবুব হুসাইন আমার একটা ছোট ভাই। মুকাদ্দেস আলী আর একটা ছোট ভাই। আকবর হোসেন রাজীব, রাজীব এক্সট্রিমলি সরি, আমার একটা ছোট ভাই রাজীব, ওর আম্মা মারা গেছেন কিছুদিন আগে। আই এম সো সরি। মোহাম্মদ শহীদুল ইসলাম, তাজিম হলদার। এবং আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের ৭১তম জন্মবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী। আমি আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রারম্ভে আওয়ামী লীগের স্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আওয়ামী লীগ বিনির্মাণে যারা, অর্থাৎ জাতীয় চার নেতা সহ যারা সেদিন বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন, তাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আমার কি বলে এটাকে, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমার বাংলাদেশ আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, যার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, যার জন্য আমার জীবনকে আমি বাজি ধরতে পারি, যার জন্য আমার জীবনের অনেক স্বপ্নের সময়গুলোকে আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিলীন করে দিয়েছি। সেই প্রিয় নেত্রী, আমার মাতৃসম নেত্রী, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই জন্মদিনে আমি আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির যারা ক্রিয়াশীল রাজনীতিতে আছেন, যারা দেশের রাজনীতি করেন, মানুষের রাজনীতি করেন, ভালো রাজনীতি করেন, তাদের প্রতি আমার রেসপেক্ট, তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। কারণ যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা চায় যে বাংলাদেশটা শেষ হয়ে যাক, বাংলাদেশটা বোমাবাজির রাজনীতি হোক, বাংলাদেশে খুনের রাজনীতি চলুক, বাংলাদেশে অরাজকতা চলুক, বাংলাদেশে বাংলা ভাইদের রাজনীতি চলুক, আমার সাথে তাদের সাথে কোনো রিলেশন নেই। আমি তাদেরকে ভালোবাসি না। বাট আমি বিশ্বাস করি বিএনপিতে, বন্ধু সংগঠন বিএনপিতে অনেক ভালো মনের নেতা আছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। তাদের প্রতি আমার সম্মান, এবং আমাদের দলের জন্মদিনে আমি তাদের প্রতি, তাদেরকেও আমার জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আর পাশাপাশি জন্মদিনের দিনেও আমার শোকের কথা যেটুকু না বললে নয়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি যে আমার বাল্য বন্ধু
আম, যার সাথে আমার সেই ছোটবেলাটা আমরা একসাথে আসলে কাটিয়েছি, অনেক সুখ, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক স্মৃতি। একসময় ছাত্রলীগ করেছে, তারপরে যুবলীগ করেছে, আজকে ভালো ব্যবসায়ী। জুলফিকার আহমেদ জুয়েলের বড় বোন মারা গেছেন গতকালকে। ঠিক 20 দিন আগে তার আরেকটা বড় ভাই সাডেন ডেথ, আচমকাই মারা গেছেন। আম, আমি যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। প্লাস জুলফিকারের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি, আমি তাদের সাথে সমবেথী। ফ্রেন্ড, আমি অনেকের নাম এখানে বলতে পারিনি। রাজপথের সাহসী ও সূর্য সৈনিক জুমন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্রম তারেক পণ্ডিত, শামসুল হক, অনেকেই আমি দেখতে পাচ্ছি যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে। রুবেল ভাইকে দেখলাম অনেকদিন পরে। তুহিন খান অমি, আমি কথার জন্য হয়তো আমি তাদের উত্তর দিতে পারিনি, এই জন্য আই এম সো সরি, ফর গিভ মি। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তুষার রহমান, মেজবা আরজু, অনেককে আমি আসলে লাইভে দেখতে পাচ্ছি, অনেকদিন পরে আসছি। আপনারা ভালো আছেন, সুন্দর আছেন, সবাইকে এভাবে পাচ্ছি, এটাই আসলে বিরাট পাওয়া। কারণ ইতিমধ্যেই বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 1 লক্ষ ওভার করেছে। তো আসলে আমরা বা আপনারা, আমরা যারা এই প্রজন্মের বা আমাদের আগের প্রজন্ম যারা, এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজেও এরকম পরিস্থিতি বা এরকম মহামারী জীবনে দেখছেন কিনা আমার সন্দেহ। তো সারা পৃথিবী কীরকম একটা লণ্ডভণ্ড করে দিয়েছে, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, এই ভালো তো এই চলে গেল, এখন পর্যন্ত একটা টিকা আবিষ্কার হয় নাই, একটা মেডিসিন আবিষ্কার হয় নাই। মানে সারা পৃথিবী আসলে একটা কেমন যেন, মানে চিন্তাই করা যায় না যে আসলে আমরা কিসের মধ্যে আছি। তাই এই অবস্থায়ও আমরা আসলে সবাই ভালো থাকার চেষ্টা করব, সুন্দর থাকার চেষ্টা করব। দেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেভাবে ডিকটেট করেন, আমরা চেষ্টা করব যেন সেভাবে চলতে পারি এবং ভালোভাবে থাকতে পারি। কারণ আসলে আমাদের সুরক্ষাটা আমাদের নিজেদের কাছেই কিন্তু। কারণ যে যত কথাই বলুক, পিঠে মায়েরা বা পুলিশ সেনাবাহিনী দিয়ে আপনাকে এইভাবে সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আমি নিজে সচেতন হব। চীন এত দ্রুত আপনার ওভারকাম করার পেছনে একটাই আপনার মেডিসিন হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে যে তারা খুব লকডাউনটাকে তারা খুব মেনেছে, তারা নিয়ম শৃঙ্খলাগুলোকে তারা খুব মেনেছে, বিধায় তারা খুব দ্রুত আপনার ওভারকাম করেছে। তারপরও এখনও আবার নতুন করে চীনে দেখা দিয়েছে, আপনারা জানেন। তো কাজেই আমরা আমাদেরকে আসলে সচেতন করতে হবে, আমাদেরকে সচেতন রাখতে হবে। আপনারা জানেন যে করোনা হওয়া মানেই কিন্তু আমরা মরে গেছি বা মরে যাব, এরকম কিছু না। আপনারা দেখেছেন যে গণস্বাস্থ্যের যে ট্রাস্টি, উনি কিন্তু ওভারকাম করে চলে এসছেন। তো আর আরেকটা জিনিস তো আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে হায়াত, মৌত, রিজিক, দৌলত এগুলো আসলেই টোটালি আল্লাহর হাতে। আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে, তাহলে আমি করোনায় কেন, আমি দেখা গেল ঘর থেকে বেরোইছি, আমি একটা রিক্সার নিচে পড়েও আমি মরে যেতে পারি। তো সেটা হচ্ছে পরের ব্যাপার, যে মানুষ জন্মিলে মানে মৃত্যু অবধারিত, আমরা মরে যাব এবং মরতে আমাদেরকে হবেই, এটাই হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু তার আগেও মানে আমরা আমাদেরকে সেভ করার জন্য, কে মরতে চায়, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, আমরা সবাই তো বাঁচতে চাই। সুতরাং আমার জন্য, আমার দেশের জন্য, আমার দলের জন্য, আমার সন্তানের জন্য, আমার বৃদ্ধা মায়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার বন্ধুদের জন্য আমাদেরকে বাঁচতে হবে, আর সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আচ্ছা, এমডি কাউসার পণ্ডিত, নুরুদ্দিন মাতাব্বর, জাহাঙ্গীর হোসেন কুতুব, অনেকে আসছেন লাইভে। আমি যাদের নাম বলতে পারিনি তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইকবাল হোসাইন ভাই, ভালো আছি,
লাভলু, লাভ ইউ ব্রাদার। হ্যাঁ লাভলু, কেমন আছো তুমি লাভলু? আমি ভালো আছি ইনশাল্লাহ, তোমাদের দোয়ায়। সাগর হোসেন, সাগর ভাই ভালো আছেন? আবিদ, রাকিব, আবিদ, রাকিব কেমন আছো? সবাই ভালো আছি তো আমরা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে ভালো থাকাটাই আসলে বিরাট ব্যাপার। ভালো থাকাটাই বিরাট ব্যাপার। আমরা আসলে আম, কি বলে এটাকে, কিছু মানুষকে তো দেখতেই পাচ্ছি যারা করোনাটাকে এমনভাবে নিছে যে এর আর মানে আত্মীয় স্বজন, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে তারা ফেলে দিচ্ছেন, যেন এটা করলেই যেন আমরা বেঁচে যাব। করোনা থেকে এদেরকে অ্যাভয়েড করলে আমাদের করোনা হবে না, আর এরপরেই যেন আমরা শত সহস্র বছর বেঁচে যাব। বাট ইজ ইট পসিবল? এটাও তো সম্ভব না। আমাদের গড়ায়ু কত, আমরা আর কতদিন বাঁচবো, ঠিক না? তো কেউ আপনজনদের সাথে, বাবা মায়ের সাথে এরকমটা করবেন না আশা করি। এতটা অমানবিক এরকম করবেন না। এই মানুষগুলো এমনিতেই, আমরা যেহেতু এই করোনা পরিস্থিতির সাথে এর আগে কখনো দেখি নাই, সুতরাং এমনি সবার এটার মধ্যে মানে যে করোনা আক্রান্ত, এটাই একটা প্যানিক হিসাবে কাজ করে। তারপরে আমরা যদি এই মানুষগুলোকে ভালোবাসা না দেই, আদর না করি, আমরা যদি আমাদেরকে আরও দূরে সরিয়ে রাখি, তখন কিন্তু এই মানুষগুলো আসলে খুব কষ্ট পাবে। আমাদের সেটা করাটা মানে সমীচীন হবে না, এটা করা ঠিক হবে না। আমি আশা করি এটা আমরা কেউ করব না। রাশেদ ইসলাম। আর আমাদের মানে এটা সত্যি কথা, যেটা যে গুজবের দেশ বাংলাদেশ, আমাদের এখানে ঝান যা ঘটে না, যা না, তা তো রীতিমতো আপনার ঘটিয়ে দিচ্ছে। যদি হয় তিল, সেটাকে বানায় দেয় তাল। আপনি আশ্চর্য মানুষগুলো, মানে আমি অন্য দলের কথা কি বলবো, অন্য দলের যারা আছেন তারা তো ছড়াচ্ছেনই। এক পদের লোক তো আছেন, হাতের 5টা আঙুল সমান না। সব জায়গায় কিছু ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার মতো মানুষ তো আছে। পাশাপাশি সালাম নিয়েছি রাকিব এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আপা, সম্ভবত দেশের বাইরে। আপাকে আমি বাইরে কোনো জায়গা থেকে উনি চেষ্টা করতেছেন, সরি আপার সাথে এই মুহূর্তে কথা বলতে পারতেছি না, আপা হয়তো পরে দেখবেন। যাই হোক, যেটা বলতেছিলাম, রুমন ভাইকে দেখলাম, সোহেল ফরাজি, রুবেল হাওলাদার, অতনু করঞ্জয়, মাই লাভিং ফ্রেন্ড অতনু করঞ্জয়, বয়হুড ফ্রেন্ড, বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক আরিফ হুসাইন, ইদ্রিস আমার মামাতো ভাই, মীর মোশারফ, অমি ভালো আছো? আরিফুর রহমান রুমন, রুমন ভাই ভালো আছেন? তো সেটাই আর কি। আমাদের অনেককেই আমি দেখেছি, অনেক দায়িত্বশীল অনেককে আমি দেখেছি, যে আপনার রীতিমতো স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আমাদের অমুক নেত্রী মারা গেছেন, অমুক নেতা চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ছবি টবি দিয়ে ইত্যাদি ইত্যাদি। লজ্জা পাইছি। আর আমি শরীফ দৌলত খান থেকে সাংবাদিক, আমার ছোট ভাই নাহিদ হুসাইন, বিপ্লব, প্রিন্স সোহেল, এমডি আলমগীর ভাই, আমি অনেককে, কালকে আমি 200 জনকে অলরেডি আমি আনফ্রেন্ড করেছি। এবং আমি বলছি যে দেখেন, আপনার এটাকে আমি গুজব মনে করি, আপনি গুজব ছড়িয়েছেন, ডিউ টু দিস রিজন আমি আমাকে অযোগ্য মনে করতেছি যে আপনার ফ্রেন্ড তালিকায় থাকার, আমি যোগ্য না, এই জন্য আমি আসলে আপনার ফ্রেন্ড তালিকা থেকে চলে গেছি। এটা বলে আমি চলে গেছি। অনেকে আবার আমাকে শাহিন জুয়েল, ভাইয়া ভালো আছো? হেলাল উদ্দিন, এমডি সাইফুল ইসলাম সজীব, এটা বলে গেছে। অনেকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে যে ভাইয়া এই ব্যাপারে ইত্যাদি, কিন্তু আমি এখনও করি না, কারণ এটার একটা মানে শাস্তি হওয়া উচিত। কেন এটা আমরা করলাম বা কেন এটা আমরা করি বারবার, আমরা এরকমটা কতবার করব? এ পর্যন্ত আপনার এই যে হাটহাজারের যে হুজুর, শফি হুজুরকে, আশ্চর্য, আমি গতকালকেও দেখেছি, মানে সকাল বিকাল দুপুর ওনাকে, মানে একটা মানুষ, এদের কাজ নাই কোনো। শফি হুজুর মারা গেছেন, আর কিছু মানুষ আছে জেনে না শুনে এরা মনে বসেই থাকে যে কখন মানে শোকটা দেব, শোক দিতে পারলে আমার শোকটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে আমার নেতাকে যদি, আমার এমপিকে যদি আমি ট্যাগ করতে পারি,
তাহলে নিশ্চয়ই আমি কামিয়াব হয়ে যাব। এরপরেই আমার 1.5 টন 2 টন এই টিয়ার কাবি খামানে বরাদ্দ হয়ে যাবে। এই জন্য অনেকেই মানে ফাও বোগাস আপনারা এগুলো দিয়ে দেয়, কিন্তু এতে দলের নেতা এবং যে কর্মী এটা দিয়েছে, আর আপনি বুঝেন না কেন? আপনি ভাইবেন না যে আপনি দিয়েই আপনি সরে গেছেন, তো এটা কেউ দেখে নাই। আপনি বিশ্বাস করেন, বিলিভ ইট অর নট, 5 মিনিটের মধ্যে সরে গেছেন, কিন্তু তার মধ্যে টাস টাস করে আপনার ছবি তুলে রাখছে, স্ক্রিনশট দেওয়া রাখছে। আমাকে তো পাঠাচ্ছে যে ভাই দেখেন কীভাবে গুজব ছাড়ায়, কারা কারা গুজব ছড়ায়, আপনি দেখেন। এই আমি চুপচাপ ছিলাম, আমি আবার অনেককে লজ্জা দিই নাই, কারণ আমি এরকমও দেখেছি জাতীয় সংসদের নির্বাচনের পরপর দিয়ে সরকার গঠন না হতে অনেকে মন্ত্রী বানায় ফেলাইছে। অনেক দায়িত্বশীল নেতারা সিনিয়র শীর্ষ নেতাদেরকে উপনেতা বানায় আপনার কংগ্রেচুলেট করে নিজেদের পেজে, নিজেদের ফেসবুকে দিয়ে দিছে। আমার কাছে এখনও আছে, বাট আমি আজকের এই পরিস্থিতিতে ওসব তুলে লজ্জা দিতে চাই না, কারণ সেটা ঠিক হবে না। আমি চাই না সে লজ্জা পাক। এরকম অনেকে করেছেন, কিন্তু এটা ঠিক না। জেনে শুনে আমার করা উচিত আমি মনে করি আর কি। যাই হোক, তারপরে আর কি অবস্থা সবার? তাহসিনকে দেখছি, আকবর জুয়েল, সোহেব, অনেকে দেখতে পাচ্ছি, কিন্তু রাকিব আল হাসান, আজিজুল হক, মনিরুল ইসলাম, মাই লাভিং ফ্রেন্ড, বিয়ে বাজারের কর্ণধার। এই করোনা পরিস্থিতিতে বিয়ে বাজার যে সামাজিক দায়িত্ব পালন করেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। আমি বন্ধুকে থ্যাঙ্কস করে তাকে ছোট করব না, বরং আমি তার জন্য দোয়া করব। ওর যেই ভিতরে যে একটা মন, ওর যে সাদা মনের মানুষ, আল্লাহ পাক যেন ওকে এইভাবে, আসলে ওর চাইতে অনেক ধনী টাকাওয়ালা মানুষ তো আমাদের এখানে আশেপাশে আছেই, তাই না? কিন্তু ও যেটা করে, ওর যেটা করার মতো, বলার প্রতিটা জিনিসে, প্রতিটা সামাজিক অনুষ্ঠানে, প্রতিটা খেলাধুলায় ওর কন্ট্রিবিউশন, মনিরের কন্ট্রিবিউশন, বিয়ে বাজারের কন্ট্রিবিউশন, ইটস এ গ্রেট প্লেজার মাইসেলফ। আমি তার বন্ধু হিসেবে আই এম প্রাউড অফ মাই ফ্রেন্ড। আমি দোয়া করি, আই উইশ হিম, আল্লাহ যেন তাকে এই করাটা সুযোগ দেয়। সবার এই মনটা থাকে না। আমার অনেক ফ্রেন্ড, আমি এবার দেখেছি যে আমার অনেক ফ্রেন্ড, আমার সেই ফ্রেন্ডরা চাচ্ছে না কোনো রকম প্রচারণা। বাকি আমার অনেক ফ্রেন্ড যারা বেসিক্যালি জব করেন বা টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ পাক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ, তারা এই করোনা পরিস্থিতিতে অনেক রাজনৈতিক নেতাদের চাইতে ব্যক্তিগতভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিনে রাতে নিজের চেহারাটাকে আইসোলেটেড করে, নিজের চেহারা না দেখিয়ে মানুষের দ্বারে দ্বারে খাদ্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন, চাল ডাল তেল পৌঁছে দিয়েছেন, রাত জেগে, গভীর রাত পর্যন্ত। আমি জানি, আমি আমার সেই সব বন্ধুদের জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক, আসলে করার মতো মন থাকতে হয়। ধন অনেকেরই আছে, প্রাচুর্য অনেকের আছে, কিন্তু মানুষকে হেল্প করার মতো, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা আমার শ্রদ্ধা বড় ভাই হেমায়েত ভাই, ভোলার কৃতি সন্তান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, এখন আওয়ামী লীগের নেতা, মাহবুব ভাইকে আমার চেহারা চিনতে পারছি, বাট হেমায়েত ভাইকে তো আমি চিনতে পেরেছি। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে সালাম, ভাবিকে সালাম, বাসার সবাইকে আমার সালাম। নিশ্চয়ই ভালো আছেন, দোয়া করি আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। হাজি সোহেল, মনিরুল ইসলাম, আমার লাভিং মামা, এডিটর ভোলা নিউজ। নুরজাহান আক্তার ঝর্ণা, আমার একটা বোন, ঝর্ণার জন্য শুভকামনা, প্লাস সেখানেও একটা শোক আছে, কারণ ওর শাশুড়ি অল্প কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যোগাযোগ রেখেছি, তখনও কিন্তু করোনা পরিস্থিতিতে এই জানাজায় যাওয়া আসাটার মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, ডিউ টু দিস রিজন আমি জানাজায় শরীক হতে পারিনি। রসি হাসান, তুমি হয়তো দেশের বাইরে থেকে। ফরহাদ হোসেন,
এমডি মুস্তাফিজুর রহমান। সকলকে আমার প্রীতি, শুভেচ্ছা এবং সালাম। দেশের বাইরে মানে যাদের সাথে আমার মাঝে মাঝে আলাপ টালাপ হয় আর কি, মানে আমাদের দেশের ভাইয়েরা যারা যেখানে যে প্রান্তে আছেন, খুব আতঙ্কে আছেন, খুব কষ্টে আছেন আসলে। এই মানুষগুলো তো মানে কাজ করার জন্য এখানে গিয়েছেন, কাজ করে খায়, দীর্ঘদিন পর্যন্ত এই মানুষগুলো বসে আছেন। তো আসলে অনেকের সাথে আলাপ হয়, ছোট ভাইয়েরা আছেন, সমবয়সী বন্ধুরা আছেন, সিনিয়ররা আছেন। ফার্স্ট ওয়ার্ল্ডগুলোতে যারা আছেন, আমেরিকা থেকে শুরু করে বা ভালো ভালো কান্ট্রিতে, তারাও তাদের অবস্থাও ভালো না। সেখানে লক্ষণ দাস অ্যান্ড জুনায়েদ শাহিন, সেখানে মধ্যপ্রাচ্যগুলোতে যারা আছেন, যারা আসলে মজুরের কাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে, আমি জানি না আমার সেই ভাইগুলো আসলে কেমন আছে। মা বাবা, আত্মীয় স্বজন, দেশ ছেড়ে এত দূরে, মানুষগুলো মনে খুব একটা ভালো নেই। আমাদের এখানে আমরা একটু সুবিধা অসুবিধা হলে একজনের পাশে আরেকজনের দাঁড়াই, ছুটে যাই, বলতে পারি চিনি যে অমুক। অসুবিধা হলে একদম যার কেউ নাই, তারও যদি শরীরটা খারাপ হয়, আমরা কেউ না কেউ ছুটে যাই। কিন্তু দেশের বাইরে যারা আছেন, প্রচুর বাঙালি ভাই বোন বন্ধুরা মারা যাচ্ছেন। আমাদের নেতা, আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ ভাইয়ের পুরো ফ্যামিলি মানে কাকতালীয়ভাবে লকডাউনের আগে তারা আমেরিকা যায়, আজকে পর্যন্ত তারা ফিরতে পারে নাই। হিরণ ভাই নিজে সন্তান এবং পরিবারের চিন্তায় তিনি নিজে সিক, নিজে অসুস্থ হয়ে পড়েছেন। মানে একটা কঠিন অবস্থা, এটা চিন্তাই করা যায় না। হিরণ ভাইয়ের সাথে কথাই বলা যায় না। হিরণ ভাই এখন ডে বাই ডে, দিন যত যাচ্ছে, হিরণ ভাই মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ছেন। তিনি এই মুহূর্তে ভোলা অবস্থান করছেন। গত পরশু দিনও আচমকা আমাদের হিরণ ভাইয়ের ভাতিজা, আমাদের ছাত্রলীগের জাতীয় কমিটির সাবেক সদস্য, যুবলীগের নেতা আমিনুল ইসলাম সংগ্রাম হঠাৎ আমাকে ফোন করে আমার বন্ধু ডাক্তার শরীফ আহমেদ পিন্টুর জন্য, যে উনি কোথায় আছেন। পিন্টু ভাইকে সাথে সাথে ফোন করার পরে উনি চেম্বার থেকে সাথে সাথে ছুটে যান। এবং আসলে শরীফ ভাই আমাকে যেটা পরে বললেন যে ওনার মেইনলি যাও ফিজিক্যাল প্রবলেম যতটা আছে, তার চাইতে বেশি হচ্ছে তার মানসিক প্রবলেম। এবং সেখানেও তারা লকডাউন অবস্থায় আছেন। তারা ঠিকমতো নিজেদের খাবার দাবারগুলো কিনতে পারছেন না। এটা বুঝতেই পারতেছে, আমরা তো সবাই বুঝি। সেই ক্ষেত্রে কোথায় বাংলাদেশ, কোথায় আমেরিকা, সেখানে তাদের ছোট বাচ্চা আছে, মানে হিরণ ভাইয়ের নাতি বা নাতনি আছেন। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা, এটা চিন্তা করা যায় না। এটা যার যার পরিবারেরটা সে তো বুঝে। ইয়াসিন আহমেদ, শাকিল, মাহবুব হাসান রুমি। তো যাই হোক, আমি বাংলাদেশে যারা আমরা আছি, আমরা তো আল্লাহ পাক আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, আমরা তো আছি। প্রবাসে যারা আছেন তাদের ভাইদের জন্য, বোনদের জন্য, যারা আছেন বন্ধুদের জন্য আমরা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন, তাদেরকে সুস্থ রাখেন। তাদের অবদান তো আসলে অস্বীকার করার মতো না। তারা আমাদের সব কিছুর পরে তো তারা আমাদের স্বজন, তারা আমাদের ভাই, আমাদের বাপ, আমাদের বোন, আমাদের সব কিছু। সুতরাং তাদেরকে বাদ দিয়ে তো আমরা না। এই তো গেল একটা। আর সেকেন্ডলি হচ্ছে, দেখি মাঝে মাঝে আসলে যখন সবাই সবার কাছে ফেসবুকে মাপ চায়, ক্ষমা চায়, কষ্ট লাগে আসলে। এমনটাই তো আসলে, এত দ্রুত চিন্তাই করা যায় না যে কীভাবে সবাই চলে যাচ্ছে, মরে যাচ্ছে। নাসিম ভাইয়ের মতো মানুষ, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী কামরান ভাই,
কামরান ভাইয়ের কি নিয়ে অনেক লেখালেখি করেছি যখন সিলেট সিটি নির্বাচন। কামরান ভাইয়ের হেরে যাওয়াটা আসলে আমার কাছে খুব লেগেছিল, কষ্ট লাগছে। তো সেই লেখাগুলো এখনো স্মৃতি হিসাবে ভাসে। কিন্তু সত্যি আসলে এই মানুষগুলোকে আমরা আর পাবো না। এরা আনপ্যারালাল লিডার। আজকে থেকে, জন্মের পর থেকে শুনতেছি এদের কন্ট্রিবিউশন, এদের দলের জন্য এদের অবদান, এদের গ্যাপ কারা পূরণ করবে? পূরণ করার মতো নাই। বরকত ভাইকে দেখতে পাচ্ছি, আমাদের বলা এক সময় পুলিশের অফিসার ছিলেন বরকত ভাই, তাকেও দেখুন। থ্যাংক ইউ বরকত ভাই। নেতাদের জন্য আসলে খুব খারাপ লাগে, আমি খুব আতঙ্কিত, আমি খুব চিন্তিত। এই মানুষগুলো, এরা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, এদের সাথে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মানুষের, বাঙালি আর বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন, যত স্বাধিকার আন্দোলন এদের সাথে জড়িত। এরা আসলে ইতিহাসের একটা পার্ট। এদেরকে বাদ দিয়ে ইতিহাস হয় না, এদেরকে বাদ দিয়ে বাংলাদেশ হয় না, আওয়ামী লীগ চিন্তা করা যায় না। সেই মানুষগুলো চলে যাচ্ছেন। আমরা জানি না যে আসলে এই শূন্যতা কিভাবে পূর্ণ হবে। দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আওয়ামী লীগের যারা এখনো শীর্ষ নেতা রয়েছেন, যাদের প্রতি এখনো আওয়ামী লীগের রাজনীতি যাদের উপরে ডিপেন্ড করে, যারা এখনো ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে আছেন, তারা যেন ভালো থাকেন। ভালো থাকেন যেন আমার নেত্রী হরিদাস নাগ, এমপি শাহাবুদ্দিন। আজকে কোথায় আপনি যাবেন দেখেন, সবাই তো করতেছে, প্রতিটা মানুষ আপনার বিপদে, কেউ ভালো নেই। এই পর্যন্ত শনিবার পর্যন্ত প্রায় 44 জন ডাক্তার চলে গেছেন, 44 জন ডাক্তার ইন্তেকাল করেছেন, এবং বাংলাদেশের প্রচুর বরেণ্য মানুষ ইতিমধ্যে চলে যাচ্ছেন। আজকেও দেখলাম সম্ভবত পুলিশের কালকে রাতে বা আজকে আপনার এক ভাই ইন্তেকাল করেছেন। আমি পরশুদিন স্ট্যাটাস দিয়েছি যে তারা 21 জন মারা গেছেন, এখন 22 জন হবে বা আরো হবে, এবং প্রচুর আইসোলেশন অনেকে আছেন, অনেকেই আক্রান্ত। এদের মধ্যে কতজনকে আমরা হারিয়ে ফেলে আমরা জানি না। তো এই মানুষগুলো কাজ করে যাচ্ছেন দিন রাত। সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, রাতে আরজুয়ে হক আমার বড় ভাই, একসময় তুখোর ছাত্র এবং যুব নেতা, ভোলা জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক, আমার গার্ডিয়ান, যারা ভোলার আওয়ামী লীগের জন্য করেছেন, আওয়ামী লীগকে ভালোবেসে জীবন যৌবন বিলীন করে দিয়েছেন, এনাম হলো কার্য ভাই। সালাম আপনাকে। আজকে এই লাইভের মাধ্যমে তো অনেকে পাচ্ছি, অনেকদিন অনেকে দেখা হয় না, মাঝে মাঝে কথা হয়। আর আমার তো একটা দুর্ভাগ্য আছেই, আপনারা জানেন যে আমার সাথে আসলে আমার প্রকাশ্যে কেউ কথা বলতে পারে না। আমার নেতারা যারা আমাকে অনেক ভালোবাসেন, তাদেরও অনেকে আমার সাথে প্রকাশ্যে কথা বলতে পারেন না, কারণ কথা বললে সমস্যা হয়। তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন না, আমিও তাদেরকে বিব্রত করি না, কারণ একজন মানুষ, সবার বয়স, আমার হয়তো একটা বয়স আছে যে আমাকে অ্যারেস্ট করলো, আমি জেলে গেলাম বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের যারা সিনিয়র, যারা এখন আরজু ভাইদের মতো বা আরও সিনিয়র, আমার সাথে যোগাযোগ রাখার জন্য যদি তারা অপমানিত হন, সেটা খুব পেইনফুল। ডিউ টু দিস রিজন
তারপরেও কিছু মানুষ তো আছেন যারা আমাকে ভালোবাসেন, যোগাযোগ রাখেন, সবার অলক্ষ্যে হলেও ফোন করে হোক, যেভাবে হোক। আমি কৃতার্থ তাদের কাছে যারা খোঁজখবর রাখেন, রক্তচক্ষুকে উপেক্ষা করা হলেও। তো যাই হোক ফ্রেন্ড, আমরা বিশ্বাস করি যে বেটার ডেজ উইল কাম সুন ইনশাল্লাহ। যে আজকের যে সিচুয়েশন, আজকের যে অবস্থা, এই অবস্থাটা থাকবে না। কারণ আল্লাহ মানুষকে প্রতিটা ঘটনা এরকম, এই সমস্ত বিপদগুলো আমাদের জন্য একটা এক্সাম্পল। এরপরে আমাদেরকে আরও বেশি ইউনাইটেড থেকে কিভাবে এরকম পরিস্থিতি যদি নেক্সট আসে আমরা মোকাবেলা করতে পারবেন নিশ্চয়ই। আমরা পারভেজ চৌধুরী, এমডি শামীম আহমেদ, অ্যাডভোকেট হারুন ফরাজি, আমার জেল পার্টনার, ম্যান ফ্রম চারফেশন, তো নিশ্চয়ই আমরা সেগুলোতে শিখবো। কিন্তু এখন যে সময়গুলো যাচ্ছে, এই সময়গুলো আমাদেরকে পার করতে হবে। যত কষ্টই হোক আমাদেরকে ওভারকাম করতে হবে। এই মুহূর্তে আমি মনে করি যে আমরা যারা, আমি আমার কথাই বলবো। আমি যেহেতু ক্ষমতাসীন পার্টি করি, আমার দল যেহেতু রাষ্ট্রসেবায়, রাষ্ট্র ক্ষমতায়, আমার দলের নেত্রী যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি মনে করি আমাকেই অনেক কিছু হজম করে নিতে হবে, আমাকে অনেক কিছু ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, এবং আমাকে এই ধৈর্যের পরিচয়টা সবচাইতে বেশি দিতে হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। কারণ আপনাকে একটা কথা বলি যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের, আওয়ামী লীগের একটা কপাল খারাপ আছে, আমাদের একটা ব্যাড লাক আছে। এটাকে অনেকে বলে না যে জেনেটিক প্রবলেম, বাবার প্রবলেমটা যেমন ছেলের উপরে আসে, আমারটা যেমন আমার সন্তানের উপরে যাবে, ঠিক আওয়ামী লীগে এরকম কিছু জেনেটিক প্রবলেম আছে। সেটা হচ্ছে জেনেটিক প্রবলেমগুলো এইভাবে, আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগ করে যায়, কিন্তু আওয়ামী লীগের ভালোটা প্রচার হয় না, আওয়ামী লীগের সুনামটা প্রচার হয় না। আপনি প্রতিটা ট্রাজিক ঘটনায় আওয়ামী লীগের যদি ইতিহাস পর্যালোচনা করেন, প্রতিটা দুঃখজনক ঘটনার পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু জড়িত। অর্থাৎ আমরা একটু বেশি আবেগী, আওয়ামী লীগকে প্রচণ্ড ভালোবাসি, আবার ওই যে বলে না যে ভালোবাসা হঠাৎ করে খুব রাগ পেরা ঘরে আগুন দিয়ে দেওয়া আর কি, যেটাকে বলে ঘরে আগুন দিয়ে দিলাম, এরকম ঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এগুলোকে আমাদের মনে রাখতে হবে। মানুষের চাওয়া আওয়ামী লীগের কাছে খুব বেশি, কারণ আওয়ামী লীগ মানুষের দল, আওয়ামী লীগ কিন্তু গরিব মানুষের দল। এখনো আপনি যদি জাস্টিফাই করেন, আপনি দেখবেন, আপনি নদীর পাড়ে যান, সেই মাঝি মাল্লা, আপনি তৃণমূলে যত যাবেন, আপনি দেখবেন খুব গরিব মানুষগুলো আওয়ামী লীগ করে। এখনো দেখি 65-75 ইয়ার্স ওল্ড বৃদ্ধ মানুষ, উনি কিছুই বোঝেন না, উনি আওয়ামী লীগ করেন, এমন আওয়ামী লীগ, উনি দলের কোনো নেতার কাছেও যান নাই, কোনোদিন কিছু চানও নাই, কিছু চাওয়ারও তার ইচ্ছা নাই, বাট উনি কেন জানি শেখ হাসিনা কান্না করলে উনি কাঁদেন, জানি না। হয়তো এই মানুষগুলোর জন্যই আওয়ামী লীগ বেঁচে আছে। আওয়ামী লীগকে মানুষ অনেক ভালোবাসে। দেখেন, সত্যিকার অর্থে আদর্শিক নেতাকর্মী যারা,
তারা বংশানুক্রমিকভাবে আওয়ামী লীগ করে। কেন করে তারা জানে না। দাদা করেছে, বাবা করেছে, ছেলে করেছে, তারপরও করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, আমরা তো ৭৫ পরবর্তী প্রজন্ম, আমরা বঙ্গবন্ধুকে দেখিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ আর বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরিদের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আসলে আমরা আওয়ামী লীগ করতে এসছি এবং করে যাচ্ছি। আমরা যখন দলে এসছি তখন তো এদেশে ঘূর্ণাক্ষরেও কেউ কল্পনা করে নেয় যে এদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনোদিন আওয়ামী লীগ আসবে। জাহিদুল হক শুভ ছোট ভাই, বিশেষ করে আপনি যদি ৯১ সাল ধরেন, ৯১ ২৭ মার্চ যে নির্বাচনটা হয়েছিল, কনফার্ম আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে। সেখান থেকে আমরা যখন ক্ষমতার দ্বারপ্রান্ত থেকে আমরা ছিটকে পড়ে গেলাম, এরপরে এদেশে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসবে এটা কোনো পাগলও চিন্তা করে নাই। বাট আমরা কিন্তু দল করেছি, আমরা ভালোবেসে দল করেছি। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উপেক্ষিত। আপনি একজন, আমার জন্য না, আমি আমার কথা বলবো না, আমার চাইতে ত্যাগী মনে করি ওই লোকটাকে ২০০১-এর পরে যে লোকটা হাল বিক্রি করে খেত। তার ২টা গরু ছিল, একটা নাঙল ছিল, সে হাল বিক্রি করতো, ২০০-২৫০ টাকা পেত, ওইটা দিয়ে তার সংসার চলত। ওই লোকটার 2টা গরু 4 দলের কর্মীরা নিয়ে জবাই করে খেয়েছে, পিকনিক করেছে মাইক বাজিয়ে। আমি মনে করি সেই লোকটাই আমার চাইতে বড় ত্যাগী। আমি পালিয়েছি, মামলা খেয়েছি, আমার জন্য আমার দল করেছে, আমার নেতারা করেছে, আমার দলের নেতাকর্মীরা করেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি জানি না সেই মানুষগুলোর খোঁজ, সেই মানুষগুলোর তত্ত্ব তালাশ আমার দলের নেতৃত্ব কতটুকু নিতে পেরেছেন বা নিচ্ছেন। দেখুন, কেউ কেউ তো হাসেন বা বলেন যে আমরা ও রাজনীতির কি বুঝে, ও রাজনীতির কি, ভোলায় ওদের রাজনীতিতে কি আছে। আসলে ভোলায়, আমি ভোলার কথা বলতেছি, নট ভোলার বাইরের অন্য যে কনস্টিটিউশন, আমি সেখানকার কথা বলি না, আমি ভোলার কথা বলি। ভোলায় যারা মনে করেন ভোলায় আছে যদি থেকে থাকে, সেটা আওয়ামী লীগ, সেটা নৌকা, সেটা তোফায়েল ভাই। এছাড়া ভোলায় এখন যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, যাদের হাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাগ্য, যারা আমাদের ভাগ্য লিখেন, ভাগ্য বিধাতা, আমি চ্যালেঞ্জ করে বলি, আসেন একটা, আপনি কোথায় আসবেন, কি দিয়ে আসবেন, কোথায় চ্যালেঞ্জ করবেন, আসেন দেখি। মানুষ, আপনি তো খুব বড় পদে আছেন, অথবা আপনি আসেন দেখি, আপনার সাথে মানে পাবলিকলি আপনার সাথে বলি। আপনি তো জোর করে নিয়ে যাচ্ছেন, আপনি তো পুলিশ ইউজ করছেন, আপনি নিজেকে নিজে সেলফ স্টাইলিস্ট লিডার মনে করতেছেন যে আপনি ইউ আর সো পপুলার। বাট আপনি যেই আলোটা দেখতে পাচ্ছেন, আপনার উপরে যে ফোকাসটা, দ্যাটস নট ইউর ফোকাস। এই ফোকাসটা তোফায়েল ভাইয়ের ফোকাস। তোফায়েল ভাইয়ের ফোকাসে আপনি চাঁদ, সূর্যের আলোতে আপনি আলোকিত হচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আপনি সেই তোফায়েল ভাইকে ইগনোর করে আপনি নিজেকেই, আপনি ভাবটা এরকম যে আপনি তোফায়েল ভাই। কারণ তোফায়েল ভাই জাতীয় নেতা, ন্যাশনাল ফিগার। তোফায়েল ভাইয়ের বয়স হয়েছে, মুরব্বী মানুষ, অনেক কথা বলেন, কিন্তু তোফায়েল ভাইয়ের যে টোনটা, এই টোনটা অনেকেই চেষ্টা করেন
এটাকে এই টোনটাকে ইউজ করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ডমিনেট করার জন্য। বাট এক্সট্রিমলি সরি টু সে, যে ক্ষমা করবেন, এই ডমিনেটিংটা আমি মানতে পারতেছি না। বিকজ আপনি ডমিনেট করবেন, আপনি ইউ আর নট লিডার, আপনি নেতার আত্মীয়, নেতার রিপ্রেজেন্টেটিভস, ইউ আর রিপ্রেজেন্টেটিভস অফ মাই লিডার। আপনি আসছেন, আপনি নেতাকর্মীদের সাথে ভালো আচরণ করবেন, ভালো বিহেভ করবেন, নেতার সিদ্ধান্তটাকে আপনি আমাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আপনি সেটা না করে যখনই যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি নিজেকে তোফায়েল ভাই ভেবে আপনি নিজেকে যে এইটাই একটা দেশ, এই ভোলার এইটুকু মানচিত্র, এইটা একটা ভিন্ন দেশ, এখানকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা, এখানকার স্বরাষ্ট্রমন্ত্রীও আমরা, এখানকার পুলিশ টুলিশ সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। সো আপনি গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদেরকে, যারা গণতন্ত্রের জন্য, যারা আওয়ামী লীগের জন্য, যারা তোফায়েল ভাইয়ের জন্য দিনের পরে দিন, মাসের পরে মাস আমরা আমাদের স্বর্ণালী দিনগুলো আমরা কারাগারে কাটিয়েছি, চোখ বেঁধে জয়েন্ট ইন্টারোগেশনে নিয়ে 7 দিন 7 রাত, কখন দিন কখন রাত হয়েছে এটা বলতেই পারি নাই। আজকে যারা এখানে আমাদেরকে ডমিনেট করেন, আপনি একবার চোখ বন্ধ করে আমার সিচুয়েশনটা যদি আপনি ভাবেন, আপনি প্লেনের পাখা ধরে যাবেন না কি দিয়ে যাবেন, আপনি পালানোর জন্য পাগল হয়ে যাবেন। কারণ আপনি তো সেটা দেখেন না, আপনি চিন্তাই করতে পারেন না, ওগুলো আপনি স্বপ্নেও দেখেন নাই কোনোদিন। আপনি আজকে আমাদেরকে অসম্মানী করেন, আমাদেরকে কথা বললে আমাদের কথা তো শুনেনি না, উল্টা আমাদের কেন বললাম, আমার কথা বলার সুযোগই নাই, স্পিকিং পাওয়ারই এখানে নাই। সেনা স্টাইলে আওয়ামী লীগ চালানোর চেষ্টা করতেছেন। এইখানে যেন আমরা সোলজার অথবা আমরা বিডিআর বিদ্রোহ করেছি, বিডিআর বিদ্রোহ তো নর্মাল আইনে, দেশের প্রচলিত আইনে বিচার হয়েছে, বাট আমাদের এখানে যে বিচার, রাজনৈতিক বিচার, রাজনৈতিক নেতাকর্মীদের যে বিচার, সেই বিচার হয়েছে সেনা আইনে, সেই বিচার হয়েছে ক্যাঙ্গারু আদালতে। কেউ যদি প্রশ্ন করেন আমাকে যে এত কিছুর পরেও, সেদিন প্রশ্ন করেছেন প্রবাস টিভি থেকে, লন্ডন থেকে আমার এক ভাই, যে এত কিছুর পরেও রাজনৈতিক নেতাকর্মী হয় কিভাবে, মানে দলের সাথে কিভাবে টিকে আছেন। উত্তরটা অতি সহজ, আমি রাজনীতি করেছি রাজনৈতিক নেতার পেছনে। আমার রাজনৈতিক আইডল ছিল একজন রাজনৈতিক নেতা, যিনি তোফায়েল ভাই। তিনি কোনো উত্তরসূরির হিসেবে রাজনীতিতে আসেন নাই। তোফায়েল ভাইয়ের বাবা এমপি ছিলেন, সেভাবে তিনি আসেন নাই। তোফায়েল ভাইয়ের দাদা এমপি ছিলেন, সেভাবে তিনি আসেন নাই। তোফায়েল ভাই তৃণমূল থেকে এসছেন। আমি শুনতাম স্কুল জীবন থেকে তোফায়েল ভাই ভাষণ দিয়ে বলতেন, আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, মানুষ অ্যাপ্রিসিয়েট করত যে আমি কৃষকের ছেলে, আমি গরিবের ছেলে, আমি জুতা ছাড়া কাদামাটিতে গিয়ে লেখাপড়া করেছি, স্যালুট অফ মাই লিডার। বাট আজকে তোফায়েল ভাইয়ের আত্মীয় স্বজনরা বা তাদেরকে এরকম কথা কেউ যদি বলে যে এই নেতায় তো এটা বলতো, ফকির নির্বুত্তে বলিস কি রে, আমরা তো বাইবর্ন, মানে কি বলে, ব্লু ব্লাড হোল্ডার, তুই আইসোস থেকে। বাট তোফায়েল ভাইকে ভোলার মানুষ, এসব এরা যখন ছিল না, এই যে আপনার কি বলে এদেরকে, এরা আর কি, আমি নাম বলতে চাই না কারণ আমার উজু নাই, উজু ছাড়া এদের নাম নিলেও সমস্যা। এরা যখন ছিল না তখন তোফায়েল ভাইকে মানুষ এমপি বানিয়েছেন। তোফায়েল ভাইয়ের ভোটের বাক্সা ছিনিয়ে নিতে চাইছিল, পুলিশের সাথে, পুলিশের
303 গুলি কেড়ে, অস্ত্র কেড়ে নিয়ে মানুষ তোফায়েলের ভোটের বাক্সা রক্ষা করেছে। আমি তোফায়েল ভাইকে দেখেছি, তোফায়েল ভাইকে খুব কাছ থেকে, আমার মতো এত অল্প বয়সী কোন রাজনৈতিক কর্মী, এত বড় একজন নেতার এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয় নাই। আই এম সো লাকি। আর ডিউ টু দিস রিজন আমি টিকে রয়েছি। আমি দেখেছি, আমি জানি যে রাজনৈতিক নেতাকর্মীকে রাজনীতি থেকে ফেলে দেয়া, রাজনৈতিক মৃত্যুদণ্ড দেয়া, এটা যে কত কষ্টের, এটা মেনে নেওয়া যে কত হৃদয় বিদারক, এটা ভাবা যায় না। আমাদেরকে যখনই রাজনীতি থেকে বাদ দিয়ে দিলেন, ঠিক তখনই আপনি দেখেন ওপেন হার্ট সার্জারি হলো। কিছুদিন আগেও আমার আবারও 2টা রিং পরানো লাগছে। আমি হোয়েন আই লিভ অ্যালোন, আমি প্রচুর তোফায়েল ভাইকে স্বপ্ন দেখতাম যে এই আমাকে ডাকতেছে। কারণ ভোলায় আপনি একটা পানের দোকানদারকে যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আপনার এই অবস্থা। তোফায়েল ভাই আমাকে প্রচন্ড স্নেহ করতেন, আমি তাকে খুব রেসপেক্ট করতাম। আমি কোনো অর্থ বাণিজ্যের জন্য, কোনো টাকা পয়সার জন্য তোফায়েল ভাইয়ের সাথে আমার কিছুই না। তোফায়েল ভাই তো তোফায়েল ভাই, তোফায়েল ভাইয়ের সাথে অন্য কারো তুলনা হয় না। কিন্তু আমার সাথে দূরত্বটা হলো ওই জায়গাটায়। আপনি ধরে এনে বসায় দেয় আর কি, তাও দিলেন কারে? আচ্ছা ভালো কথা, দেখেন আপনার স্বজন, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, আপনার নিকটাত্মীয়, আপনি একটা ভালো ছেলের জন্য বলেন, ভালো ছেলে, ভালো সন্তান যদি দুনিয়াতে থাকে তাহলে বাবা মা কবরে থেকে ওনাকে ছোঁয়া পায়। আবার যদি আপনি কুসন্তান রেখে যান তাহলে তার জন্য আপনি কবরেও বাবা মা সাফারার হয়। আমরা আশা করেছি যে তোফায়েল ভাইয়ের আত্মীয় স্বজনরা তারাই তো সব, তাদের কাছেই তো সব। তোফায়েল ভাই এমপি, তোফায়েল ভাই মন্ত্রী, তোফায়েল ভাই হিজ অল ইন অল। কিন্তু তারা আমাদের সাথে খুব ভালো আচরণ করবে। আমি তোফায়েল ভাইয়ের পরিবারের মেম্বারের মতো, আমি তোফায়েল ভাইয়ের পরিবারের গ্রামের বাড়ির রান্নাঘর পর্যন্ত আমি জানি। আমাকে চিনেন, মহিলারা চিনেন, সবাই। তো সে আমরা প্রচন্ড খারাপ আচরণ সেখানে 2টা জিনিস মনে করেন যে একটা গ্রুপ আছে যে বারবার ভুল করা যাবে না, যেভাবে হোক টাকা পয়সা বানাতে হবে, টাকা পয়সার মালিক হইতে হবে, তাই না? এখন তার কোনো সম্মান নাই। সে কোথায় তার স্ত্রী, কোথায় তার সন্তান, কোথায় সে আছে সে নিজেই জানে না। সে টাকার পিছনে ঘুরতেছে। ও যে বলে যে ভাই মারেন ভাই লাথি, ছাড়বো না আমার গাট্টি, ঠিক আছে, গাট্টি বলে যে সাথে যেটা থাকে, এই টাইপের এক লোক আছে যারা বৃত্তের পিছনে ছোটে, এরা রাজনীতি করে না। এক কথা হলো যে টাকা আগে বানায় নেই, এরপরে এক পাপে এরা ডুববো, আমাগো কি। বাট সেই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিজেকে আত্মসম্মান বোধ বিবর্জিত করে সে অর্থ বাণিজ্য সেদিকে ছোটা আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ আমরা তো রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতার কর্মী, রাজনৈতিক নেতা ছোট হইল বিধায় আমরা সেটা পারিনি। তো তাদের মধ্যে যদি রাজনৈতিক সেই দূরদর্শিতাটা থাকতো তাহলে তারা আমাদেরকে তুলে নিতেন, তারা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতেন রাজনৈতিক কাজে।
কিন্তু তোফায়েল ভাইয়ের বয়স হয়েছে। তোফায়েল ভাইয়ের ভিতরেও একটা জিনিস আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যখন প্রিয় নেতা যখন 2001-এর পরে জাতীয় সংসদের 2টা আসন থেকে তোফায়েল ভাই যখন হেরে গেলেন, তারপরে তোফায়েল ভাই যখন আবার আওয়ামী লীগের 96 যখন এলো, সরি এরপরে যখন 2001-এ এলো, তোফায়েল ভাই যখন প্রেসিডিয়াম থেকে চলে গেলেন, বাদ পড়লেন, তখন তোফায়েল ভাই কিছু সিন, তোফায়েল ভাই আমি কাছে থেকে তোফায়েল ভাইকে দেখেছি। তোফায়েল ভাই বিড়বিড় করে একা একা বলতেন, কারণ ওই সময়টাতে খুব কাছের কিছু মানুষ তোফায়েল ভাইয়ের সাথে বিট্রে করেছে, তোফায়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতো না, তারা আবার এখন আছেন তোফায়েল ভাইয়ের কাছাকাছি। যেমন তোফায়েল ভাই প্রায় তখনকার সময় যে পৌর নির্বাচন হয়েছিল, সে পৌর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে, জেলা আওয়ামী লীগের এখানকার জয়েন্ট সেক্রেটারি শফিউর রহমান কিরণ সাহেব, তাকে তোফায়েল ভাই বানাইছিলেন। তোফায়েল ভাই সেটা বলতেন, কি ভুলটা করেছে, ও তো বিএনপিতে চলে গেছে। তারপরে যখন আমাদের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ভাই যখন প্রেসিডিয়াম মেম্বার হলেন, অনেকে মানে কি বলে আর কি, এটা ইঁদুর দৌড়ের মতো তারা ছুটে গেলেন, ইত্যাদি ইত্যাদি। তো তোফায়েল ভাই তখন খুব নিঃসঙ্গ বোধ করতেন, অ্যালোন থাকতেন। দেখতাম আমি তোফায়েল ভাইয়ের খুব কাছাকাছি থাকতাম। তো তোফায়েল ভাই একদিন আমাকে জিজ্ঞেসও করেছে যে আচ্ছা আমি বুঝলাম না, এই যে হুমায়ুন ভাই আসে তুই যাস না কেন? তা আমি বললাম আসলে আমি তোফায়েল ভাইকে প্রচণ্ড ভালোবাসতাম। আমি বললাম যে যাই না, যে আমি এমনিতেই। তো বলে যে প্রেসিডিয়াম মেম্বার কি তুই বানাইছিস না আমি বানাইছি? এটা তো দল বানাইছে, এটা তো নেত্রী বানাইছে, তার সাথে তুই দেখা করবি না? আমি তখন চুপ করে রয়েছি। আমরা মনে হয় মুসলিমেও অল্প কয়েকজন লোক, হাতে গোনা, আমরা তখন হুমায়ুন ভাইয়ের সাথে দেখা করতে যাই নাই। সেটা হুমায়ুন ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরে মাফ করে দিয়েছেন, যাওয়া উচিত ছিল। আর সবাই গিয়েছেন, যারা গিয়েছেন, যারা সবচেয়ে হুমায়ুন ভাইকে একদম, তারাও কিন্তু এখন আবার ইউটার্ন করে চলে এসছেন। আমরা যেই জায়গাটায় ছিলাম ওই জায়গাতে আছি, কিন্তু ওই জায়গায় থাকলেও ওই যে একে তো এই জায়গায় যারা ছিল, তোফায়েল ভাইয়ের ভিতরে একটা জিনিস ঢুকছে যে অন্য কাউকে আর কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে, টুলু ভাইকে দেওয়া যাবে, টুলুকে দেওয়া যাবে, কারণ তোফায়েল ভাই বেশ ভালো করে জানেন এটা তোফায়েল ভাইয়ের একটা বিরাট পাওয়া, এটা গড গিফটেড, তোফায়েল ভাইকে আল্লাহ দিয়েছেন, স্যালুট হিম, দোয়া করি তোফায়েল ভাইয়ের জন্য। তোফায়েল ভাই মানুষ দেখলে বলতে পারে যে ও আসলে কি চায়, ও আমার কাছে কেন আসছে, ওর লক্ষ্য উদ্দেশ্যটা কি। তোফায়েল ভাই বলতে পারেন যে এই ছেলেটা কত দূর পর্যন্ত আগাবে। তোফায়েল ভাই রাজনৈতিক নেতাকর্মীকে কথা শুনে বলে দিতে পারেন যে ও কি আমাকে মিথ্যা বলতেছে নাকি সত্য বলতেছে। তোফায়েল ভাই বলতে পারেন কোন ছেলেটা আগাবে, কোন রাজনৈতিক নেতাকর্মী তার পেছনে মানুষ আছে, পিপলস কাকে ভালোবাসে। এটা তোফায়েল ভাইয়ের একটা বড় জিনিস। তো তোফায়েল ভাই যখন ওইটা দেখেছেন, তখন তোফায়েল ভাইয়ের ভিতরে এটা এখন আমার মনে হয়, আমি আমারটা দিয়ে তো কখনোই চিন্তা করি নাই যে পৃথিবী উল্টে দিতে পারে, আমাকে তোফায়েল ভাই ফেলতেই পারেন না। রাজনৈতিক দলে সবসময় পোস্ট পজিশনে থাকতে হবে সেই জিনিসটা কিন্তু না। আমি তোফায়েল ভাইকে আগেও বলেছি যে আপনি চান না, তোফায়েল ভাই চায় না, তোফায়েল ভাই ভালোবাসে না, অথচ আমাকে আপনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট করলেন। ওই নেতৃত্ব আমি চাই না, ওই পোস্ট পজিশন আমার প্রয়োজন নেই। আমি আপনি ভালোবাসেন সেই রাজনীতিটা চাই। আচ্ছা দেখো, পাস্ট। তো দেখা গেল যে যেই মানুষগুলো পিছনে পিপলস আছে, রাজনীতি মানুষ যাদেরকে ভালোবাসে, তারা আর রাজনীতিতে ব্যাক করতে পারলেন না। জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্টের কথাই আপনি ধরেন, আমাদের ভোলায় সবাই জানে যে তোফায়েল ভাইয়ের পরে মানুষ যাকে লাইক করে, লাভ করে, মানুষ যাকে রেসপেক্ট করে, হি ইজ আওয়ার অনারেবল ডিস্ট্রিক্ট আওয়ামী লীগ প্রেসিডেন্ট অ্যাডভোকেট ফজলুল কাদের মজনুল্লাহ।
বাট সরি টু সে, দেখেন রাজনীতি যদি আমি যদি দলকে ভালোবাসি, দলের প্রতি যদি আমার এফিসিয়েন্সি থাকে, আমি যদি অবিডিয়েন্ট থাকি, দলে বড় দলে মতানৈক্য থাকতেই পারে, মতানৈক্য হয়, কিন্তু আপনি যে মানুষটা যোগ্য, যাকে প্রয়োজন, আপনি তাকে স্বীকার করবেন না, তাকে আপনি বলবেন না যে যোগ্য, এটা যে না বলবে সে আসলে দলকে ভালোবাসে কিনা আমার সন্দেহ। ফজলুল কাদের মজনু মোল্লা ভাইয়ের সাথে আপনার মনস্তাত্ত্বিক দূরত্ব থাকতে পারে, বাট আপনি স্বীকার করতে হবে, ইন অ্যাবসেন্স অফ মাই লিডার অথবা তোফায়েলের পরেই ভোলায় যেই মানুষটা সবচাইতে বেশি জনপ্রিয়, যার সাথে মানুষের সবচাইতে বেশি ইন্টারাকশন, হি ইজ আওয়ার ফজলুল কাদের মজনু। বাট মজনু ভাই জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মাননীয় নেত্রী রেখেছেন, কি লাভ? জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সবকিছুতে, তিনি তো আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে তাকে ডাকেন না, তিনি তো জেলার কোনো কিছুর মধ্যেই মজনু ভাই নাই। ক্যান ইউ ইমাজিন? যে বাড়িতে, ওই বাড়িটার একটা ইতিহাস আছে, এটা তোফায়েল ভাইও জানেন। মজনু ভাই যেহেতু জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছেন, উচিত ছিল তার সম্মান অনুযায়ী তিনি যেখানকার যেটা প্রাপ্য সেটা থেকে রাখার। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে তোফায়েল ভাইয়ের বয়স হয়েছে, তোফায়েল ভাইয়ের হ্যান্ডস থাকার কথা হলো আমাদের, হ্যান্ডস গুলা কারা, কি হ্যান্ডস বানাইছে আপনি দেখেন। দলের প্রচারণা এখন না, রাস্তায় না, আপনার রাজনীতি না আছে, ক্ষমতাসীন পার্টিতে আপনি লোক অ্যারেঞ্জ করা, ইটস আ ওয়ান টুর ব্যাপার, এটা যে কেউ পারে, আপনি ওয়ান টুতে পারবেন। আপনি যদি, আমি তো বলি, আমি একসময় তোফায়েল ভাইকে বলতাম যে আপনি আমাকে 2 লাখ টাকা দেন আর বলেন যে শাহিনকে আমি পাঠালাম, লোক কোত্থেকে বের হয়ে আসবে? কি বলেন না বলেন ভাইয়া? আমরা শুধু এই ছোট বয়সে আরো ধরো ছাত্রলীগ করা অবস্থায় শুধু ইউনিয়নের দায়িত্বই নিতাম না, ওই ইউনিয়নের ভোট ক্যাপচার করে পাশের ইউনিয়নের ভোটটা কিভাবে মেজরিটি কাস্ট করতে পারতাম, ওইটার জন্য ঝাঁপ দিতাম। আমাদের মতো কর্মী আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন? আমরা দলে কাজ করতে পারতেছি না, আমাদেরকে ইনঅ্যাক্টিভ করে রেখেছেন, এটাই আপনাদের মাইনাস, বিএনপিদের জন্য এটাই প্লাস। আপনি বিএনপি বলে আর কি, এখন তো অনেকে এরকম বলে, যদি আপনি কি বলবো, 5 জানুয়ারি নির্বাচনের আগেও দেখেছি, যদি পুলিশের লোকজন না থাকে আর যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আওয়ামী লীগ অফিসের নেতাকর্মী ধরে রাখাটা খুব টাফ। মনে নাই, ভুলে গেছেন, খুব সহজে এরা মনে রাখতে চান না, মনে করেন না, ঠিক আছে? তো আমাদের মতো যারা আছেন, আমরা আসলে বিদ্রোহ করি না, আমরা অভিমান করেছি, আমাদের অভিমানটাকে বিদ্রোহ হিসেবে ধরে নিয়ে আমাদের ফাঁসি দিয়ে দিয়েছেন সেনা আইনে। অনেকে বলেন যে আপনি তোফায়েল ভাইকে বলেন কেন? আরে তোফায়েল ভাইয়ের পরে তো আমি অন্য কোনো নেতাই মানি না, তোফায়েল ভাইয়ের পরে তো আমার কোনো নেতাই নাই, আমি কার কথা বলবো? আমার সুখ কষ্টের কথা, আমার দুঃখের কথা আমি তোফায়েল ভাইকে ছাড়া কাকে বলবো? আপনি কে? আমার পলিটিক্যাল কন্ট্রিবিউশনের মতো এখানকার কে আছে তোফায়েল ভাইয়ের আত্মীয় যে আমি তার নিয়ে সমালোচনা করব? আজকের দিনে অনেকে আছেন, সাব ইন্সপেক্টর ঘুরতে হয় পিছনে, ওসি সাহেবরাও মাঝে মাঝে স্যালুট করেন, এটা ভিন্ন ব্যাপার, অ্যানাদার থিং, বাট তারাও জানেন হি ইজ নট পলিটিক্যাল লিডার, বাট উই আর অলসো পলিটিক্যাল লিডার। ভোলার এসপি, আজকে যিনি ঠাকুরগাঁয়ের এসপি মনিরুজ্জামান সাহেব, তিনি একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যে শাহিন ভাই, রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়ার আগে বলে যে এখন বক্তব্য রাখবেন
মানে বিশাল নেতা, জননেতা, এই সেই জননেতা, এটা জননন্দিত জননেতা, এটা কিভাবে হয়? তখন 5 জানুয়ারির খুব ভয়াবহ একটা কঠিন পরিস্থিতি, শহরের মধ্যে এই অবস্থা। তখন আমি ওনাকে বলেছিলাম, ভোলা জুগিরগোল থেকে রাতে 12টার পরে আওয়ামী লীগের কোনো নেতা, যাদেরকে মানুষ একটু গোনে আমাদের মতো বা আমাদের চেয়ে তার একটু সিনিয়র, তাকে আপনি কলেজের সামনে ছেড়ে দেবেন, সে এইখান দিয়ে হেঁটে বিএনপি অফিসের কালীনাথ রায়ের বাজার হয়ে থানায় গিয়ে আপনার সাথে চা খাবে, এর মধ্যে আপনাকে কোনো ফোন দিবে না। যদি সেরকম কেউ পেরে থাকে, পারে, তাহলে হি ইজ লিডার। আর একটা কথা উনি বলেছেন, আজকে যেহেতু উনি এসপি নাই ভোলার, বলি, উনি বলেছেন, আমি বুঝলাম না, আপনাদের নেতারা রাতে পটকা ফটলি ফোন করে, এরা কি ঘরে প্রস্তাব করবে তখনই গিয়ে পুলিশ দাঁড়া থাকবে? তখন আমি বলেছিলাম যে ভাই, এদের আসলে তাবিজ নেওয়া উচিত। ছোটবেলা শুনেছি যে যারা বিছানায় প্রস্রাব করে তাদের জন্য তাবিজ ব্যবস্থা করতে হয়। কেন আমি আপনাকে বলি, আমার মা খুব বেশি লেখাপড়া করেন নাই। 2000 সালে খুব শখের বসে একটা হেরোইজম কাজ করত, তখন সরকারি লাইসেন্স করেছিলাম অস্ত্রের। তো কোনো একদিন সন্ধ্যায় এরকম অস্ত্র নিয়ে শুটেড বুটেড হয়ে যাচ্ছিলাম আওয়ামী লীগ অফিসে। তখন আমার আম্মা আমাকে জিজ্ঞেস করলেন যে তুই কই যাচ্ছ, বলার বাইরে? আমি বলি না মা, পার্টি অফিসে যাই। কয়, বাংলা স্কুলের মোড়ে আওয়ামী লীগ অফিসে যাচ্ছ তুমি অস্ত্র নিয়ে? তা আমি বললাম, মা, এটা তো আমার নিরাপত্তার জন্য দিয়েছে। কয়, তাইলে তুমি ভোলায় নিরাপদ না? শোনো বাবা, লক্ষিন্দরকে সুতুন আলী সাপ লোহার ঘরে গিয়ে কেটে ফেলেছে, দংশন করেছে, বাঁচতে পারে নাই। এই অস্ত্র তোমাকে বাঁচাবে না। এখনো শোধরাও নিজেকে। যদি কোথাও ভোলার মানুষের সাথে এরকম কোনো আচরণ করে থাকো, প্লিজ বাবা যাও। তোমাকে তো কেউ রাজনীতি করতে না কয় নাই, কিন্তু তোমার এমন অবস্থা এই বয়সেই যে তোমাকে অস্ত্র নিয়ে তোমার রাজনৈতিক দলে, তোমার দল ক্ষমতায় তোমাকে যেতে হয়। আমার মায়ের সেই কথার পরে আমাকে বৈধ অস্ত্র সহ ভোলা শহরে কেউ দেখেছে এ কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগে। ঘুরে অনেকে ঘুরেন, সেটা ভিন্ন ব্যাপার। আসলে তো দিস ফ্যাক্ট। আমি এখনো আজকের এই দিনে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, আমি রাতে 2:30-3টার সময় একা ঘুরি। আমি বিশ্বাস করি ভোলা শহরের এমন কোনো অলিগলি নাই যেখানে আমার শব্দ শুনে আমি যদি ডাক দেই, আমার সাথে রাতে পুলিশের সাথে দেখা হয়, আমার সাথে রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজনের সাথে দেখা হয়, ডিজিএফআই এনএসআই লোকজনের সাথে দেখা হয়। তারা জানেন যে ভোলায় রাতে একটা লোক ঘুরে। আবার এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে মনে হয় নেশা টেশা করে ইত্যাদি ইত্যাদি। তো অনেকে জানতে চেয়েছেন, আমি বলেছি ইনভেস্টিগেশন করেন, যদি সেরকম হয়। আমার শহরে আমি ঘুরি, আমি তো আপনার কাছে নিরাপত্তা চাই না। আবার অনেক ভালো মানুষ যারা দিনে খুব ভালো ভালো কথা বলেন, রাতে তাদের চোখ লাল, এরকম অনেকের সাথেও আমার দেখা হয়েছে। অনেক শীতল চোরের সাথে দেখা হয়েছে, দোকানের নিচে রাতে ঘুরছি, দেখা হয়েছে। তো প্রবলেমটা গিয়ে অ্যারেঞ্জ করেছে সেই তাদের, আমার বিরুদ্ধে কমপ্লেনটা ছিল তাদের, যে ও রাতে ঘুরে কেন? মনে হয় নেশা টেশা করে। কারণ ওই রাতে যারা এটা আমার নেতাকে বলতেন, ওই রাতে ওরকম খুব সাদা চোখের হোয়াইট কলার ক্রিমিনাল টাইপের কিছু মানুষের সাথে বিশেষ অবস্থায় আমারও দেখা হয়েছে। লজ্জা পেয়েছেন উনি। আমি মাঝে মাঝে বলি যে মাদকটা আসলে কি, মাদক কাকে বলে? মাদক মানে কি গাঁজা আর ইয়াবা, এটা ছাড়া আর অন্য কিছু মাদক নাই? তাহলে আমি ডোমপট্টি থেকে কলস নিয়ে খেয়ে যে রাস্তায় গড়াগড়ি করি, সেটাকে আপনি মাদক ধরবেন না? যারা আপনার মাদকের কেন নিয়ে আসে, মানে কি বলে, বোতল ডজনে ডজনে নিয়ে আসে, খেয়ে আপনার কি সুন্দর আপনার গড়াগড়ি করে, সবাই কেউ কাউকে চেনে না, সেটাকে কি আপনি মাদক বলবেন না?
আপনি মাদক ধরেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি অভিনন্দন জানাই। আসলে মাদকের বিরুদ্ধে বলতে আমার আজকে লজ্জা লাগে, বিকজ এখনো আমার নামে 2টা মাদক মামলা আছে। যেহেতু কেউ যদি আমাকে বলেন যে এই ঘটনা, আপনি নিজেও তো মাদক মামলার আসামি, আপনি বলেন কিভাবে, তখন চুপচাপ থেকে লজ্জা লাগে, লজ্জা লাগে, কষ্ট হয়। এই শহরে মাদক মামলা, মাদক বন্ধ করতে ওয়ান টুর ব্যাপার। একবার তোফাইলের বাসা চুরি হয়েছিল, ঠিক আছে, তখন বিএনপির আমল, পুলিশ চোর ধরে না, শীদেল চোর, মানে এরা হলো কিশোর অপরাধী, তো পুলিশ ধরে না। তোফাইলের যতই বলে পুলিশ ধরে না ধরে না ধরে না, তোফাইলের বঙ্গবন্ধুর লেখা একটা চিঠি এখনো আছে আমার কাছে, বাঁধানো ছোট্ট একটু লেখা। তোফাইল ভাই খুব কষ্ট পাইছে যে সেই লেখাটাও পর্যন্ত পাওয়া যায় নাই, এই সে আমার বাসায় চুরি হইলো ইত্যাদি ইত্যাদি। তখন ওসিকে আর এসপিকে তার বাসায় ডাকলে ওনারা যান, তোফাইল ভাই খুব রাগ হয়ে যান যে এই ব্যাপারগুলো, এগুলো উদ্ধার করা গেল না, সব যেত যেত আমার। তখন আমি টাস করে বলে, তখন আমি অপোজিশনে, আমি বললাম যে লিডার, আপনি যদি বলেন, ওনাদেরকে বলতে বলেন, আজকে দিনের মধ্যে আমরা এই শীদেল চোরদের ধরব। আপনি বিশ্বাস করেন, ছাত্রলীগের আমার সেক্রেটারি নাজমুল হোসেন তুষার সহ, ছাত্রলীগের মাইনুর রহমান, তুই সহ, ছাত্রলীগের একটা বেচ, আমাদের ফ্রেন্ড সার্কেল প্লাস কিছু ছোট ভাই, আমরা খালে লাভ দিয়ে খালে পড়ে শীদেল চোর ধরেছি। এবং ওই রাতের মধ্যে, রাতে 8টার মধ্যে সমস্ত কিশোর অপরাধী এখনো থানায়, তাদের ওই ছবিটা আছে, ওই কিশোর তারাও এখন অনেক বড় বড় হয়ে যায়, হয়ে গেছে, অনেকে রিক্সা টিক্সা চালায়, বলে যে ভাইয়া আপনি যা করলেন, ধরে আনলেনই আনলেন। এটার কারণ হচ্ছে এই শহরের পথঘাট আমার চাইতে বেশি কে চিনবে? এখন সব কিছুতে ভালো হচ্ছে আমি আর আমার ছেলে, আমার আত্মীয় স্বজনরা ভালো, আর সব খারাপ। মাদক বিরোধী একটা অর্গানাইজেশন সারা বাংলাদেশে আছে, সে অর্গানাইজেশনটার কাজটা হলো তারা পুলিশকে সহযোগিতা করবে, সমাজের ভালো মানুষগুলো তারা সেখানে থাকবেন। কিন্তু আমার ভুলায় স্বীকৃত মাদক ব্যবসায়ী, যাদের বিরুদ্ধে স্পেসিফিক মাদকের অভিযোগ, আরে আমি এটা কিভাবে করি? আমার ছেলে যদি ডিরেক্ট মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা করে, এখন আপনি আমাকে ভোলা জেলা মাদক নিরোধক কমিটির সংগ্রামী সভাপতি করেছেন, আমি এসপি সাহেবের পাশে বসে বসে বড় বড় পাকনা পাকনা কথা বলি, কিন্তু আমি যে পথ চিনে তারা, আপনি মসজিদের ইমামরে দিয়ে আপনি, হ্যাঁ ইমামরে দিয়ে আপনি বলাবেন এই শহরে কোথায় কোনটা হয়। আপনি আমি নাম বলে দিতে পারি আপনাকে, বিএনপি এবং আওয়ামী লীগের, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে আপনি নেবেন মাত্র 30 জন লোক নেবেন, 30 জন নেতাকর্মী নেবেন, বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, হ্যাঁ আমাদের দলের মেজরিটি নেন, এই 30 জন মানুষকে দায়িত্ব দিয়ে দেয়া হোক, যদি ভোলায় 7 দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ করতে এই 30 জন মানুষ না পারে, তাহলে ভোলায় আমার এই ভুরু চুল ছেঁচে মাথায় ঘোল ঢেলে আমাকে ভোলা থেকে বের করে দেবেন। এই 30 জন মানুষের পক্ষেই সম্ভব, এরাই হওয়া উচিত ছিল আপনার এই মাদক নিরোধক কমিটিতে। কিন্তু আপনি কি করেছেন? আপনি কাকে দিয়েছেন? আপনি যাকে দিয়েছেন তিনি, তার বিরুদ্ধে এলিগেশন আছে, তার বিরুদ্ধে কমপ্লেইন আছে। আরেকটা জিনিস হচ্ছে প্রশ্রয়গুলো কোত্থেকে আসে? আমার মনে আছে আমার নেতা তোফায়েল ভাই, আমরা যখন রাজনৈতিক মামলায় পড়তাম, হ্যাঁ হত্যা মামলায়ও আমরা পড়েছি, তখন তোফায়েল ভাই যখন স্টেজে বক্তৃতা দিতেন, আমরা স্টেজের পিছনে, মানে তোফায়েল ভাইয়ের পিছনে দাঁড়াতাম না। কারণ আপনাদের মনে রাখছে যে আগে পেপার পত্রিকায় আপনারা যে গোল করে এরকম চিহ্নিত করে, গোল করে লাল চিহ্নিত করে দিয়ে দিত যে অমুক জাতীয় নেতা তোফায়েল ভাইয়ের পিছনে অমুক হত্যা মামলার আসামি। তোফায়েল ভাই বলতেন যে যতদিন পর্যন্ত তোমরা মামলার মানে না নিবা, বেইল না নিবা, বি কেয়ারফুল। আমরা এটা খুব সতর্কতার সাথে আমরা চলতাম। আজকে কি দেখতে পাচ্ছি?
আজকে কি দেখছি, যার বিরুদ্ধে মাদকের অভিযোগ, সে হয়তো, আর ভাই একটা পরিষ্কার কথা আমি বলি, আমাদের এখনকার যারা পুলিশ সুপার মহোদয়, অনেক আমাদের ফ্রেন্ড সার্কেলরা, আমাদের বন্ধু, আমাদের বেজের অনেকে কর্নেল হয়ে গেছেন এবং এসপি তো অনেকেই আছেন। হয়তো আমাদের এখনকার এসপিরা কেউ কেউ আমাদের 2-1 বছরের বড় হতে পারেন, কিন্তু সত্যি কি একটা কথা বলি কি, আগে এই সিস্টেমটা ছিল না। এসপি, ডিসি, জেলা প্রশাসক, সরি ডিস্ট্রিক্ট জাজ, এরা পাবলিকলি এমনভাবে মিশতেন না। এদের তাহলে তো আমরা আমাদের এসপি সাহেবরা বা ডিসি সাহেবরা বা অন্যরা, এরা আপনার যে কি বল আর কি, যে অনলাইনের যেই পত্রিকা টত্রিকা আছে না কি যেন, আপনি যাদের 5-10 হাজার ভিউয়ার্স আছে, তাদের সাংবাদিক, তাদের সাথে সেলফি তোলার জন্য তারা পাগল থাকেন, তারা সেলফি তুলেন। মানে আপনাকে কি বুঝাবো, বরিশাল থেকে পত্রিকা বের হয়, আপনি যেমন দৈনিক, মিথ্যা সংবাদ, সত্য সংবাদ, বক্কর সকর ইত্যাদি ইত্যাদি, এইসব পত্রিকায় কাজ করে। এই ছেলেটা ঠিকমতো বাংলা লিখতে পারে না, সেও সাংবাদিক, রেসপেক্ট আছে তার প্রতি আমার। এক একজনের 4টা 5টা 8টা 10টা পত্রিকার সাংবাদিক, কিন্তু তাদেরকে, তাদের সাথে, তাদেরকে নিয়ে, তাদেরকে দিয়ে ছবি, ওফ গড, আশ্চর্য। এবং এরাই, এদের মধ্য থেকে ভোলায় এই জার্নালিজমের সাথে, তথাকথিত জার্নালিজমের সাথে জড়িত, তাদের মধ্যে মাদক ব্যবসা করে। আপনি মেডিসিনের ব্যবসা করে, তাদের সাথে আছে, রিপ্রেজেন্টেটিভসরা মাদক ব্যবসার সাথে ইনভলভ আছে, জনপ্রতিনিধিরা ইনভলভ আছে, আপনি রাজনৈতিক নেতাকর্মীরা তো অফকোর্স অবশ্যই আছে। আচ্ছা, আজকে যদি পুলিশের কোনো লোক অন্যায় করে তাকে সাসপেন্ড করা যাবে, তাকে বদলি করা যাবে, তাহলে রাজনৈতিক যে নেতাকর্মী, তার বিরুদ্ধে যদি স্পেসিফিক এরকম অভিযোগ আসে, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, কি করেছেন তাদেরকে? শুধুমাত্র পত্রিকা একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন, তারপরে সে বের হয়ে আবার যেই সেই। কিন্তু একবার ভাবা উচিত ছিল। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে, আজকের যিনি পুলিশ সুপার, আমি আগের পুলিশ সুপার মহোদয়কে বলেছি, দেখুন পুলিশে কিন্তু এখন আর হাফ প্যান্ট পরা পুলিশ নাই। পুলিশে একজন কনস্টেবল ভাই, অনেক কনস্টেবলরা আছে যারা বিএ পাস। এই শহরে এখন অনেক হাবিলদার আছেন যারা আমাদেরকে সেই 90-র পর থেকে চিনেন, তারা এখনো আছেন। তারা কিন্তু আমাদের হারির খবরও জানেন। কিন্তু বিএনপির আমলে, 4 দলীয় জোট সরকারের আমলে, হ্যাঁ মামলা খেটেছি, মামলা দিয়েছে, জেল খেটেছি মাসের পর মাস, কিন্তু বিএনপি কখনো এটা করে নাই। বিএনপি কখনো, কারণ এটা তোফাইলের রাজনীতি করেছে বিধায় এটা থেকে দূরে থাকতাম। আমি বুঝি যে কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত না, কোনটা করলে আমার নেতার ভাবমূর্তি যাবে, আমিও শেষ হয়ে যাব। সে আমাকে জীবনের শেষ প্রান্তে এসে আপনারা জড়িয়েছেন মাদক ব্যবসায়, যেখানে এখান থেকে 55 কিলোমিটার দূরে নবী চৌধুরী শাওনবাড়ি কনস্টিটিউশন, যেটা সেখানকার ডাকাতি মামলায় আমাকে আসামি করেছেন। মানুষ তো, আমার ফাঁসি হয় নাই বা ফাঁসি আমাকে দেন নাই, কিন্তু এই যে একটা কষ্ট, যেটার সাথে আমার ইনভলভমেন্ট, যেটার সাথে জড়িত না, যেটা আমি করি নাই। জানেন, পুলিশে যারা জব করে তারাও তো মানুষ। আমি অতটা পাগল রাজনৈতিক নেতাকর্মী না যে আমি কিছু জানি না। আমি প্রতিবার গ্রেপ্তার হওয়ার আগে আমাকে জানানো, পুলিশের ভাইদের মধ্যে অনেকে আছেন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, কারণ আমরা যা রাজনৈতিক নেতা হয়েছি, পুলিশ আমাদের জন্য অনেক করেছেন। যে জীবনে মামলা খায় নাই, জেলে যায় না, বুঝবে না। 2001-এর পরে অথবা 1/11-এ যখন সেনা অভিযান চলে,
পুলিশ যদি আমাদেরকে না বাঁচাইতো তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। পুলিশ আমাদেরকে সেভ করেছে, আমরা কৃতজ্ঞ। এখনো এই 5 জানুয়ারির আগে আওয়ামী লীগ অফিসে মেয়েরা ডিউটি করতো, পুলিশের সদস্য মেয়েরা। মেয়ে মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, একটা লোক ডাকও দিত না। আরে 15ই আগস্টের আপনার হয় না, ওইটাকে কি বলে, তবারক বিতরণ হয়, পুলিশের 15-20 জন সদস্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি গিয়ে এটা যখন দেখছি তারা কেউ কিছু করে না। আমি চাইনিজ থেকে নিজে কিনে এনে তাদেরকে ভিন্নভাবে দিয়েছি। কারণ পুলিশে ওনার ওই কনস্টেবল নাই 5 স্যার আমার একটা বিরিয়ানির প্যাকেট দেন। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে মানতে হবে। আপনি পুলিশের ডিফেন্স নেবেন, ব্যাক নেবেন, সুবিধা নেবেন, স্যার শুনবেন, স্যালুট নেবেন, কিন্তু তার সাথে আপনার যোগাযোগটা রাখবেন না। তো প্রতিবারই অ্যারেস্ট হওয়ার আগে জানতাম, কিন্তু আমি মানুষের চোখের আড়াল থেকে যাইনি। আমি যদি সে রাতে আমাকে সকালবেলা আমি লাইভ করে বলেছিলাম যে আমি আসি আমার বাসায়, আমি তো অন্যায় করি নাই, আমি তো অপরাধের সাথে জড়িত না। আমি তো আগের এসপি সাহেবকে বলেছি, এখনো বলি, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেখি আপনি পারেন কিনা টাস করে হঠাৎ করেই 4 দাওয়াত দিয়ে 5 জনকে নিয়ে তাৎক্ষণিক তাকে একটা ডোপ টেস্ট করান। কোনো কথা কাউকে বুঝতে দিবেন না। সদরে ঘুরতেছে, 5 জনকে নিয়ে বলে যে ভাই আপনাকে তো এসপি সাহেব ডাকে চা খাওয়ানোর জন্য, নিয়ে সাথে সাথে আপনার সামনে ডোপ টেস্ট করান, আমি সহ আমাদের সিনিয়র সহ। প্রুভড হয়ে যাবে কারা মাদক সেবী। পারবেন? পারবেন না। করাবেন? এটা করাবেন না, করতে পারবেন না। মাদক, যারা মাদকের গডফাদার, মাদকের ডন, আপনারা তাদেরকে ধরতে পারবেন না, ধরবেন না। আপনি চেষ্টা করেন, করে যাচ্ছেন। জিনের বাচ্চাকেও ধরেছেন, জিনের বাচ্চা নট ফ্যাক্ট। আপনি মাননীয় পুলিশ সুপার, আপনাকে অঙ্গীকার করতে হবে, আপনাকে আজকে শপথ নিতে হবে যে আপনি যদি আপনি কনফার্ম হন, শিওর হন যে অমুক জায়গায় মুস্তাক শাহিন বা মুস্তাক শাহিনের চেয়ে বড় কেউ, তার সাথে তার শরীরে ইয়াবা আছে, তার সাথে ফ্যান্সিডিল আছে, তার সাথে মাদক আছে, তাকে ওই মাদক সহ গ্রেপ্তার করতে হবে। আপনি একবার আমাকে গ্রেপ্তার করে, নট আপনার অফিসে। এখন কি হয় জানেন, আমাদেরকে যখন আপনারা গ্রেপ্তার করেন তখন বাইরে থেকে এগুলো কি থাকে। আমিও তো একসময় জার্নালিজম করেছি। আমাদের নেতারা, আমাদের বড় বড় নেতা সাংবাদিকদের ফোন করে, এই কোথায় তুমি, কি সাংবাদিকতা করো, জানো না তুমি মোস্তাক শাহিন যে অ্যারেস্ট হয়েছে? হাসবো না কাঁদবো? অপরাধীর কণ্ঠ থাকে ছোট। আমাদের মাথাও ছোট ছিল না, নিচু ছিল না, আমাদের কণ্ঠ কোনোদিন নিচু ছিল না, উচ্চ কণ্ঠে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আপনারা যারা ভাই, আপনাদের সন্তান আছে, আপনাদেরও ভাই আছে। হ্যাঁ, বলেছিলেন গোয়েন্দা সংস্থার, বলে ডিবির কেউ, যে ভাই প্লিজ ওটা ইয়াবা সামনে দিয়ে যদি একটা ছবি তুলতাম। তার উত্তর আমি কি দিয়েছি সেটা ওনারা ভালো জানেন। যদি সম্মান নিয়ে বাঁচতে না পারে তাহলে আপনি মনে রাখবেন, আত্মহত্যা গোপনে করবো না, অতটা কাপুরুষ না। আত্মহত্যা করবো আপনাদের সামনে, আপনাদেরকে জানিয়ে, সকলকে জানিয়ে। মিডিয়া আমাদের কাছে আসবে না। এরকম মুস্তাক শাহিনকে ভালোবাসার মতো এরকম অনেক ফেসবুকের অনেক শত শত ফলোয়ার, হাজার হাজার ফলোয়ারের ফেসবুক আছে, তাদেরকে জানিয়ে যদি এমনই করেন বারবার, তাহলে আপনারা অফিসের সামনে গিয়ে করবো আত্মহত্যা। কত আর বলেন, কত। আজকেও এই করোনা মহামারীর মধ্যে কোর্টে যেতে হয়, কোর্টে যায়। মাননীয় জেলা জজ নিজে আপনার করোনা আক্রান্ত। দোয়া করি স্যারকে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন। আপনারা পুলিশের ভাইয়েরা কাজ করে যাচ্ছেন, আপনাদের সাথে কাজ করতে যায়, কিন্তু এত নোংরামি রাজনৈতিক দলগুলোর মতো। আপনি আমার সাথে কথা বলতে পারবেন না, আপনি তো আমার কাছ থেকে কোনো তথ্য নিতে পারবেন না। ভাইয়া আমি কি আসবো? হ্যাঁ ভাইয়া একটু বলো, আমি কথা বলতেছি।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার কাছে রাখো, আমি আসতেছি। আচ্ছা কালকে তাহলে, ওকে। দেখুন, আপনি দুটো জিনিস আপনাকে বলি। আমি কখনোই আগেও যাই নাই, সম্পর্ক থাকা সত্ত্বেও আমার ইচ্ছে করে মাঝে মাঝে ভালো কাজের জন্য পুলিশের যারা সাব ইন্সপেক্টর, এটা করা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত। পুলিশেরও যারা ওসি আছেন, পুলিশের যারা অ্যাডিশনাল এসপি আছেন বা এসপি স্যার আছেন, তারা ভালো কাজের জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমাদের উচিত। অ্যাওয়ার্ড পাওয়া উচিত, সবার রাজনৈতিক নেতাকর্মীরও পাওয়া উচিত, আপনাদেরও পাওয়া উচিত। আমরা সেটা দিতে পারছি না এই জন্য, কারণ এখানকার এটা এরকম। জানেন স্যার, আমি আপনাকে শুধু একটা জিনিস বলি, একজন এসপির সাথে কে ছবি তুলবে, একজন এসপির বোঝা উচিত কার সাথে আমি ছবি তুলবো আর কার সাথে আমি তুলবো না। কোনো দুর্বৃত্ত যদি একজন জেলা এসপির সাথে কোনোভাবে একটা ছবি তুলতে পারে, ওই ছবিটা আমি জেলখানায় বসে বসে এটি শিখেছি, জেলখানায় দেখেছি, জেলখানায় বসে বসে ওই তথ্যগুলো সংগ্রহ করেছে। আমার কাছে প্রচুর ডায়েরি আছে। আমাকে এমনও সময় গেছে যখন বিএনপির আমলে বা এরশাদের আমলে যখন কাগজ কলম দিত না, তখন আমি চেয়ে নিতাম, আমি শর্ট হ্যান্ড জানতাম, আমি শর্ট হ্যান্ডে লিখে রেখেছি অনেক, যে অপরাধী কিভাবে। আপনি ভালো মানুষকে যদি বারবার অপরাধী দেশে, সে অপরাধী হয়ে যাবে, বাইবর্ণ। আর কিছু আছে বাইবর্ণ অপরাধী। আমি একটি খারাপ কাজের সাথে জড়িত, আমি আপনার সামনে এসে ভালো লোক দেখে আজকে পুলিশ সুপারের সাথে একটা ছবি তুললাম। এই ছবিটা আমার জেলা শহরে না, আমি চলে গেলাম গ্রামে, গ্রামে গিয়ে দেখলাম, জানেন আমি কে? ভোলার পুলিশ সুপার মহোদয়ের সাথে যদি আমার একটা ছবি খুব ক্লোজের জড়াজড়িত থাকে, আর এইটা নিয়ে যদি আমি দেখি, তাহলে তো আমাকে ওসিরাই সালাম দেবে যে ভাই ওসি র্যাঙ্কের লোক। দারোগা পুলিশ কনস্টেবল তো ভিন্ন ব্যাপার। আই উইল হার্ডলি রিকোয়েস্ট টু ইউ, ছবি তোলার ক্ষেত্রে, ফটো সেশনের ক্ষেত্রে আপনারা সাবধানী হন। বিগত দিনে পুলিশ সুপারদের সাথে এই ধরনের ছবি, এই ধরনের দাওয়াত গিয়েছেন, আপনারা যান। আর এসপি সাহেব তো দাওয়াতে যেতে পারেন, কিন্তু এসপি সাহেবের যত সম্পর্কই থাকুক, আমি 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 স্যারের সাথে সম্পর্ক থাকলে স্যারের বাসায় অ্যারেঞ্জ করবো পর্যন্ত, সেখানে ভাবি বাচ্চারা সহ খাবো। আমার বাসায় স্যার নিজে এসে খেতে হবে রাতে, ওরকম দরকার নেই। আর ওই রাতের ছবিটা আশেপাশে খালি আমি দেখিয়ে দিয়ে বলবো যে জানো তো, দেখছো না, এই তো কাজ, এই তো চলে। এইভাবেই ব্ল্যাকমেলিং করা হয়েছে, এইভাবেই প্রশাসনকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। হাতের 5টা আঙুল সমান না। পুলিশের ভাইদের মধ্যে কম 2-4 জন যারা আছেন, প্লিজ আপনারাও চেঞ্জ হয়ে যান। আমরা সহযোগিতা করতে চাই, আমরা আপনাদেরকে হেল্প করতে চাই, আমাদের হেল্প নেন। আপনি হ্যাঁ দিতেই তো পারেন। আজকে যদি বলেন যে ভোলায় মাদক এবং অস্ত্রের ব্যবসা, এটা বিএনপির লোকজন করে, মানুষ হাসবে। ইটস টোটালি আনবিলিভেবল। ক্ষমতায় আমরা, এমপি আমরা, মন্ত্রী আমরা, পুলিশ আমাদের, প্রশাসন আমাদের, এগুলো করে কারা? আমাদের লোকজন করে। তবে হ্যাঁ, বিএনপির ট্রাস্টেড বেকার রুট লেভেলের কিছু নেতাকর্মী যারা আমাদের নেতাকর্মীদের সাথে ইনভলভ হয়, তারাও এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। আপনি খোঁজ নেন, খবর নেন, আপনি পেয়ে যাবেন। আপনি সংবাদপত্র, সাংবাদিকতা, এটা একটা এখন যেন এটা অপরাধের একটা সেকেন্ড ব্যাকআপ হয়ে দাঁড়িয়েছে। আমরা হয়তো পারে, আমার মনে পড়ে না রাত বা দিনে যে পুলিশ সিগন্যাল দিয়েছে আমার মোটরসাইকেল আমি দাঁড়া করাই নাই। সব পুলিশ আমাকে চিনতে হবে এমনও কোনো কথা নাই। ওকে, আমার আমার যে কোনোভাবেই হোক, যে কোনো ফল্টের কারণে চেয়েছেন, আমি গাড়িটা দিয়ে দিলাম। আমি জানি উনি আমাকে চিনেন না, একটু পরে কোনো দারোগা চিনবে না, ওসি সাহেব চিনবে না, আমার মোটরসাইকেলটা তো চকলেট না যে কেউ খেয়ে ফেলবে। উনি আমার গাড়িটা দিয়ে যাবেন। কিন্তু আমি যদি ভাব দেখা ওনার সিগন্যালটা না মেনে আমি চলে যাই, তাহলে পাশ থেকে অন্য একজন এক্সাম্পল দিয়ে বলবে যে দেখো, ওই যে ওনাকে মোটা দেখছেন, ওনারটা ছেড়ে দিলেন।
এই জন্য আমাদের নেতাদের উচিত আগে পুলিশকে সহযোগিতা করা, পুলিশ সিগন্যাল দিলে দাঁড়ানো। আগে কদিন শুনেছি যে কোন কোন নেতা ভোলায় কাগজ ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য আপনার কি যেন একটা পারমিশন দানিয়ে দিত। আমি শুনে আশ্চর্য যে হাউ ইট পসিবল। আপনি কাগজ ছাড়া পারমিশন দেন কারে? চোর না ডাকাত না কারে? কারে কিভাবে কেন দেন? ঠিক এইভাবে একটা সময় ভোলায় খুব প্রচণ্ড মোটর বাইক চুরি হতো, অনেকেই জানেন যারা শুনছেন। এটা বন্ধ হয়েছে। বাইক চুরির সাথে আমাদের লোকজন জড়িত ছিল, আমরা জড়িত ছিলাম। আমি আগের পুলিশকে ইনফরমেশন করেছি যে আপনি এইভাবে আগান। আপনি সোজা, আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। চুরিটা, বাইক চুরিটা রাতে 12টার পর ভোলা শহর থেকে আপনি যেখান দিয়ে বের হন, কোনো না কোনো গলিতে আপনার সাথে পুলিশের সাথে দেখা হবে, কারণ এরকম সিকিউর থাকে। কিন্তু পুলিশ তো আমাকে কিছু বলে না। শাহিন ভাই তো ঘুরি আমাদের ভাই। শাহিন ভাই আওয়ামী লীগ করে না। আর যদি আমি আবার কারণে আত্মীয় স্বজন হই বা কারো ব্লেজিং আমার উপরে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে শহর থেকে এই চুরিগুলা চোরেরা ঘর ভেঙে গাড়িটা বের করে দেয়, আর আমাদের মতো ফেজেবল ভদ্রলোকেরা চোরা গাড়িটাকে শহরের বাইরে নিয়ে দেয়। এজন্য এই যে আমি যে ভদ্র চোর যে পুলিশের সামনে দিয়ে চালায় নিয়ে গেলাম, শাহিন ভাই প্রশ্নই তো আসে না। কোন কি আপনি? সেটা মসজিদের ইমাম, মন্দিরের ঠাকুর। সেই শাহিন ভাই গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার জন্য শাহিন ভাই বড় বেনিফিট পেয়েছে। বিশ্বাস করুন, বিলিভ ইট অর নট। কয়েকটা ঘটনা প্রেশার পড়েছে, আজকে বন্ধ হয়ে গেছে। মাদক আপনি পান না খুঁজে, কয়েকটা জায়গা আপনি দাঁড়ান, শোনেন, আপনারা সহযোগিতা নেন না। কারণ আমাদের সাথে পুলিশের সহযোগিতা থাকলে যদি শোনে, তাহলে তো ওনাকে ট্রান্সফার করে দেবে, ওনার চাকরি নট হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলি, 5 জানুয়ারির নির্বাচনের পরে যখন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন এগুলোতে জামাত শিবিরের ক্রাইমটা ধরতে পারতেছিল না, তখন আমাদেরকে ডেকে নিত। আমরা পুলিশের সাথে বসে, ল্যাপটপ নিয়ে বসে, অনেকেই জানতেন না, আমরা জানি না যে ভোলা ইলিশায় জামাত শিবিরের এত বড় ক্রাইম হচ্ছে। সেখান থেকে রাতে গিয়েছি পুলিশের সাথে অভিযানে, ধরিয়ে দিয়েছি যে এখান থেকে দেখেন। তারা সেই হাটহাজারিতে আপনার ওই ছেলে হাটহাজারিতে যেদিন ক্রাইম হয়েছে, পুলিশ মারা গেছে, ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে, তাদের সাথে যোগাযোগ করেছে, পুলিশ পায় না, খুঁজে আমরা ধরাই দিচ্ছি। গিয়া দেখে তার বাসায় ভাঙাচুরা বাসার মধ্যে 3-4টা ল্যাপটপ। আমরা তো সহযোগিতা করতে চাই, তো আপনি না নিতে পারেন, না দিতে পারেন, উল্টা আপনি আমাকে ভিক্টিমাইজ করেন, উল্টা আপনি আমাকে বাধ্য হন। আপনি করেন না, সরি, আমি ফরগিভ। আমি ভোলা থেকে অনেক সাব ইন্সপেক্টররা ভাইরা চলে গিয়েছেন, যারা অনেক ওসি সাহেবরা দূরে গিয়েছেন। আমাদের ভোলার বিএনপি জাতীয় পার্টির আমলেও যারা এসপি ছিলেন, এসপিও আছেন বা রিটায়ার্ডে গেছেন, এরকম অনেক স্যারদের সাথে আমার যোগাযোগ আছে। তারা আমাকে ফোন করেন, আমার জন্য দুঃখ প্রকাশ করেন, আমাকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য বলেন। আই এম গ্রেটফুল টু দেম, বিকজ এই মানুষগুলো আমাদেরকে চিনেন, মানুষগুলো আমাকে চিনেন। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার সরকার যদি বাঁচতে হয়, আমার সরকার যদি টিকে থাকতে হয়, তাহলে আওয়ামী লীগের ডেডিকেটেড কর্মীদের মাঠে রাখতে হবে, কাজ করতে হবে। সেটা আপনি অফলাইন বলেন আর অনলাইন বলেন। রাজপথ তখন আপনাকে রাজপথে থাকতে হবে। এখন রাজপথ নাই, কি লজ্জা, কি নির্মমতা। আপনি সব কিছুতে পুলিশকে কেন টানেন? সব কিছুতে পুলিশ 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 কেন? আপনি ঘাস খান নাকি? আপনি কয়টা ছেলেকে আপনি দেখেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন লেখে, সরকার বিরুদ্ধে লেখে, জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে লেখে, আপনি তাকে খুঁজে বার করেন তো। একটা ছেলেকে বলেন তো যে এই ঘটনা, এই আইডিটা খুঁজে বের করো, কোত্থেকে কিভাবে কি, পারবে না। আপনি সব কিছুকে আপনি আগে খোঁজ লন, কোন ছেলেটা। পুলিশ কি ত্রাণ দেবে? পুলিশ কি লকডাউনে কাজ করবে? পুলিশ কি আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবে? নাকি পুলিশ আপনার এই সমস্ত কচুগেছু নিয়ে থাকবে? আপনি তো পুলিশকে এমনভাবে এখন এমনই একটা সিচুয়েশন, পুলিশও চেষ্টা গিয়ে কয় যে শালার বেটা তুই কি এর লিগ, আমিও তো পুলিশ লিগ, ঠিকই তো আছে। আমি লিগ জন
মানে কি বলে আর কি, মানে ডাস্ট হয়ে গেছে, আমার যখন কোনো বেলা নাই, তখন পুলিশ দিয়ে যখন সব কিছু করতে হয়, পুলিশ তো বেনিফিট নেবে, পুলিশ তো বলবেই বেটা আমি পুলিশ লিগ, কেমন লাগে সুখটা। তবে সেটা এখন আমি শুনছি, নেক্সটটা আপনিও শুনবেন, আপনিও বড় কথা বলতে পারবেন না, কারণ পুলিশ আপনি সব কিছু তো করেন, আপনি রাজনৈতিক নেতাকর্মীর কাজ আপনার তার কাজটা তাকে করতে দেন, করান না আপনি। ছাত্রলীগ যুবলীগ আপনি বসায় রাখছেন, ছাত্রলীগের কোন জায়গায় এটা, এখানে ফুল প্লেজের, আপনি আমার জেলার কথা বলেন, আপনি আস্তে জুয়ে দেবেন, একমাত্র জেলা আওয়ামী লীগের কমিটি ফুল প্লেজেড কমিটি ছাড়া আর কোন কোন আওয়ামী লীগ আর মূল দল হয়তো আপনি ধরেন, মূল দলের অন্যান্য আমি ওটা নিয়ে কথা বলবো না, পৌর আওয়ামী লীগ বা যা যা, বাট সহযোগী অঙ্গ সংগঠনগুলো কাজ করে কারা? আপনার 5 জানুয়ারির নির্বাচনের আগে এসপি সাহেব ছিলেন না ভোলার, বাট আজকে যিনি লালমোহনের ওসি তখন তিনি ভোলায় ছিলেন। আপনি ভোটের বাক্সটা শহরের উপর দিয়ে গুইঙ্গেরাট পার করে দেওয়ার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করেছে যে শাহিন ভাই আসেন না। খোদার কসম জিজ্ঞেস করেন লালমোহনের ওসি সাহেবকে, যদি একটা কথা মিথ্যা বলি তাহলে কিয়ামতের দিন এটার দায় দেব। আমাদের জন্য অপেক্ষা করেছেন। সেই রাতে ভোটের 24 ঘন্টা আগের রাতে ব্যালট বাক্স যাবে সমস্ত শহরে। বিএনপি জামায়াত জোটের নেতাকর্মীরা উকিলপাড়া থেকে আওয়ামী লীগ অফিস পর্যন্ত আপনার আগুন ধরিয়ে দিয়েছে, আগুন আর আগুন। আমার জেলা আওয়ামী লীগের আজকের সেক্রেটারি আলহাজ আব্দুল মমিন টুলুবের রাতে ফোন দিয়েছে, তুমি কই? সমস্ত শহরে আগুন জ্বলে। কাদেরকে নিয়ে বের হয়ে আসছি, কারা ছিল সেদিন উপরে আল্লাহ জানেন। আমরা বের হয়ে আসছি, রাত পর্যন্ত পুলিশ বিডিআর অপেক্ষা করেছে, গুইঙ্গারাটের উপর দিয়ে ব্যালট বাক্স দেওয়ার যেতে পারতেছিল না আমাদের জন্য। আমরা নেতাকর্মীরা পাহারা দিয়ে নিয়েছি। সেই নেতাকর্মীদেরকে ভোট শেষ, দল পজিশন চলে আসলো, আপনারা মন্ত্রী এমপি হলেন, আমাদেরকে ভুলে গেলেন। আমরা হয়ে গেলাম সেলিম দেলোয়ার তিতাস, রাউফুন বসুনিয়া, ডাক্তার মিলন আর নুর হোসেন। কিন্তু এভাবে তো দিন যাবে না, এভাবে দিন যেতে পারে না। আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীরা উই মাস্ট বি ইউনাইটেড ইনশাল্লাহ। আপনি একটা ফেসবুকের ডাকে আপনার ঢাকায় রাজাকার বিরোধী মঞ্চ হয়েছে না? হয়েছে। কারণ হ্যাঁ, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলো সব জেগে উঠেছে। ঠিক তেমনি আজকে আপনার ভয়ে, আপনার ডরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ রয়েছে। কিন্তু মনে রাখবেন, যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থাশীল, যারা ভোলায় তোফাইলের জন্য করেছে, আওয়ামী লীগের জন্য করেছি আমরা, তাদের একটা নেতাকর্মীর গায়ে যখন আপনি আঁচড় দেন, প্রতিটা নেতাকর্মী উফ শব্দ করে। প্রতিটা নেতাকর্মীর সাথে যোগাযোগ আছে। খোদার কসম করে বলতে পারি, আমি আমি বোরহানুদ্দিন দৌলত খা যাই না গত 8-10 বছর, বাট আপনি বলেন যে বোরহানুদ্দিন দৌলত খানের সব খবর মিনিটের মধ্যে আমার কাছে কিভাবে চলে আসে। আপনার পাশে যে আওয়ামী লীগের কর্মী নিপীড়িত, যে শাহিনকে ভালো জানে, কারণ সে তার কাছে আপনি তার উপরে নিপীড়ন করেন, সে হয়তো বলতে পারতেছে না, শাহিন ভাই বলে, এই জন্য শাহিন ভাইকে জানায় দেয়। আর রাজনৈতিক নেতাকর্মী বিধায় আই এম প্রাউড অফ মি, বিকজ আওয়ামী লীগ করি আমি, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হয়েছে বিধায় কারাগারে হয়তো আওয়ামী লীগের কেউ যেতে পারেননি আমাকে দেখতে আপনাদের রক্তচক্ষুর ভয়ে, বাট বিএনপির সবাই গিয়েছেন। তাই মনে হয় যে রাজনৈতিক কর্মী হয়েছি, রাজনীতি করে আজীবন আমৃত্যু রাজনৈতিক কর্মী হয়ে মরতে চাই। আওয়ামী লীগের পতাকা তোলে থাকতে চাই। আওয়ামী লীগ করা মানেই তো আপনার নিপীড়ক হতে হবে না, আওয়ামী লীগ করা মানেই তো আপনাকে চাঁদাবাজ হতে হবে। আপনাকে বিএনপি তো ভালো মানুষ আছে, ভালো লোক আছে, আমরা তাদেরকে রেসপেক্ট করি। আপনি সমালোচনা করেন, আপনি বিরোধিতা করেন, কিন্তু আমরা বিরোধিতার জন্য বিরোধিতা না, আমরা যৌক্তিক কথা বলতে চাই। আপনি যুক্তি দিয়ে আসেন, আপনি পারবেন না, যদি না পারেন তাহলে আপনি পেঁচাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা, রাজনৈতিক নেতাকর্মীরা রাজনীতিকে কেন ভয় পাবে, কথা বলতে কেন ভয় পাবে? আজকে তোফায়েল ভাই বয়স হয়েছে, তোফায়েল ভাই একটা জায়গায় থাকবে, আমরা তোফায়েল ভাইয়ের পক্ষে কথা বলবো, তোফায়েল ভাইয়ের পক্ষে
আপনার কথা কইব কে নাই তো, আপনি একলা আমি কথা কই, এটা তো সবই বলে বিরুদ্ধে যায়, পক্ষে কোনোটা যায় না, কারণ আমি তো ট্রু বলি। ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে আছে। একবার প্রথমবার তোফায়েল ভাই মন্ত্রী হয় না সেই জন্য, এখন তোফায়েল ভাই মন্ত্রী নেই সেই জন্য, আর বাকিটা কেন বন্ধ হয়ে আছে সেটা তো, বাকিটা তো বন্ধই আছে। বাকিটা তো আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনি কাজ করে না, কাজ করে তো আপনার এই, আমার তো মনে হয় যে এখানে টাকা দিলে গোলাম আজম সাইদি অথবা মতিউর রহমান নিজামীর ছেলেও যদি থাকে তাহলে আমাদের ভোলায় স্বাগতম তাদেরকে, তারাও কাজ করতে পারবে। টিনের বাক্সা 12 টাকা পার্সেন্টেজ দেন, ট্যাক্স করেন, কিন্তু আগার জাকাত মুস্তাক শাহিনরা পেতে পারবে না। আওয়ামী লীগের ত্রাণ, আওয়ামী লীগের জাকাত মুস্তাক শাহিনরা যেন না পায়। শুনি মাঝে মাঝে খবর নেয়, শালার বেটাকে এরকম ভাবে আটকে রাখলাম, বুঝলাম না, দিশা পেলাম না। জামা কাপড় পরে, পোশাক আশাক পরে, কই পায়, কেমনে পরে, ইয়ে তকদির কি মামলা। তোফায়েল ভাই একটা কথা বলেন, আমি আসলে প্রতিটা পদে পদে তোফায়েল ভাইকে ফলো করি। তোফায়েল ভাই বলতেন যে আমার কিছু বন্ধু আছে যারা আমার জন্য করে। মাননীয় তোফায়েল ভাই, আপনি আপনার প্রতি আমার রেসপেক্ট, আমার শ্রদ্ধা। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করেন। আপনি শুনে রাখেন, আপনার মুশতাক শাহিনের এমন কিছু বন্ধুর সৃষ্টি হয়েছে যারা দেশে এবং দেশের বাইরে থাকে, যারা দেশে বসে বিদেশে বসে চিন্তা করে যে আমাদের বন্ধু মুশতাক শাহিনকে 200 টাকা দামের শার্ট পরানো যাবে না, ওকে 500 টাকা দামের গেঞ্জি পরানো যাবে না। আমার ওই বন্ধুরা যুবলীগের কনফারেন্সের সময় আমার 6 লাখ টাকা খরচ হয়েছে, বাট আমার কাছে 27,000 টাকা ছিল। মনির ভাইয়ের 2 কোটি টাকার সাথে আমি 27,000 টাকা দিয়ে কী করুম, বাট আমিও 6 লাখ টাকা খরচ করেছি। কারা টাকা দিছে আমি জানি না, এর তকদির কি মামলা। বিএনপির নেতাকর্মীরা যারাই আমাকে দেখতে গিয়েছেন, আমি তাদের সাথে এরশাদ বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আলহাজ গোলাম নবী আলমগীর থেকে সবার কাছে আমি কৃতজ্ঞ। তারা গিয়েছেন, লেলিন ভাই গিয়েছেন, কেন্দ্রীয় নেতা ইয়ারুল আলম লিটন ভাইরা গিয়েছেন, কায়েদ ভাই হেলাল ভাইরা গিয়েছেন, জামাল উদ্দিন লিটন ভাইরা গিয়েছেন। তারা প্রত্যেকে রাজনৈতিক নেতাকর্মীর জন্য করেছেন। হ্যাঁ, আওয়ামী লীগ করে শাহিন, তাতে কি আমাদের মতো আওয়ামী লীগ কর্মী, আমি তো আওয়ামী লীগ করি, আমি আমার দলের পক্ষে, আদর্শের পক্ষে, শেখ হাসিনার বিপক্ষে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তিনের এই ত্রয়ের বিপক্ষের কোনো কিছুর সাথে আপোষে তো আমি নাই, কিন্তু সে আমাদেরকেই ঘুরে গেছে, আমাদেরকেই দিলেন বলি। আর কত দিয়েছেন, মেনে নিয়েছি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ভালো থাকুন, সুন্দর থাকুন। কথা বলা শেষ হলো বন্ধুরা, অনেকদিন পরে আপনারা অনেকে আমার কথা শুনেছেন। তো মনে রাখেন একটা জিনিস, সেটা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হবে, হিস্টোরি উইল রিভাইভ। আপনি যা করবেন নিউটনের 3য় সূত্র অনুযায়ী ওটা আপনার দিকে ফিরে আসবে। মানুষ এখন অনেক বেশি সচেতন, মানুষ সব কিছু দেখে, মানুষ দেখে আপনি কিভাবে চলেন। আওয়ামী লীগকে দীর্ঘ সময় মানুষ সুযোগ দিয়েছে। আমাদের আরো ভদ্র হওয়া উচিত, আমাদের আরো নম্র হওয়া উচিত, আমাদের আরো পোলাইট হওয়া উচিত। মানুষের কথা আমাদের শোনা উচিত। মানুষ বলবে, 5 জনে বলবে, 10 জনে বলবে, তারপরে আমাদের তাদের অনুমতি নিয়ে কথা বলা উচিত। আর কি চান? এখনো যদি বলেন যে কি বলবো, আর কি বলবো, কোনটার মধ্যে নাই, মেম্বার থেকে এমপি পর্যন্ত, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা তো নাই। আমরা দিনান্তে পান্তাফুরাক আর যাই করুক, কেউ বলতে পারবে যে এই শহরে কেউ চাঁদাবাজি করছি কোনো দোকানে? এটা ভাগ্যের ব্যাপার, চাঁদা লাগে না, তাও খোঁজখবর রাখে, আমি জানি, আই নো এভরিথিং। কিন্তু আপনাকে একটা জিনিস বলি, এই শহরে, এই ভোলা শহরে রাত 3টায় যদি কোনো স্বর্ণের দোকানে, যদি কোনো ব্যবসায়িক দোকানে, বড় দোকানে একজন লোক থাকে, একটা কর্মচারী থাকে, আর আমি গিয়ে যদি বলি মেডিসিনের দোকানে বড় বড় যে আমি মুশতাক শাহিন ভাই তোমার যদি দোকান না খোলে, তাহলে আমি মনে করব যে কোথায় যেন আমার প্রবলেম আছে, আমাকে শুধরাতে হবে। ইনশাল্লাহ আমাদের চাঁদা নিতে লাগে না, আমাদের জন্য পৌঁছানো হয়। আপনি তোফায়েল ভাইয়ের মায়া হয়তো না লাগতে পারে। অনেকে বলেন যে
ধুর, শুধু আপনি তোফায়েল ভাইকে বলেন, অমুককে বলতে পারেন না, সে অমুককে সমুককে কি বলবো? অমুককে তোফায়েল ভাই আছে দিকে তো সে, অমুকটাকে আপনি কার কথা বলবেন? অমুক তোফায়েল ভাই আছে, সে আছে। আমার নেতা আছে তো সে আছে, তোফায়েল ভাই না থাকলে হে তো আমার সমানই না। শোনেন, ভোলায় এই নেতা তোফায়েল ভাই ছাড়া আর যারা আছেন তাদেরকে কি কাজে লাগে জানেন? ভাই লিডার, ট্রাফিক সার্জেন্ট আমার মোটরসাইকেলটা আটকাইছে, একটু যদি ছাড়া দিতেন। মুশতাক শাহিনের মোটরসাইকেল, ট্রাফিক সার্জেন্ট, এটা তো ধরে না সেই আমি যখন ফার্স্ট ইয়ার থেকে মোটরসাইকেল চালাই তখন থেকেই। কারণ সেই যোগ্যতা, সেই পরিচিতি, সেই অর্জন, সেই রিলেশন, সেই হৃদ্যতা আমাদের আছে। আমরা রাজনৈতিক কর্মী, আমরা জানি রাজনৈতিক কর্মীদের কিভাবে চলতে হয়। আর এছাড়া আর কিছু লাগে না। ইন অ্যাবসেন্স অফ মাই লিডার, ইন অ্যাবসেন্স অফ তোফায়েল ভাই, আর আপনি আর কার কথা বলবেন? আসতে বলেন তাকে, তারা আমার কোনো কাজে লাগে না। তার কাছে আমি কি চাইবো? হায়াত মৌত রিজিকের দৌলত আল্লাহ। নেতার জীবদ্দশায় এখন নেতায় মনে করে যে তুমি যত দায়ী বলো, আমার পরে হি যাওয়ার রিপ্রেজেন্টেটিভ। আর ভাই মানতাম তো, অসুবিধা তো নাই। যেহেতু আমার রাখে, যেটা আমার এটা আমার আব্বারে কয়, যেটা আব্বারে কবে এটা করবো আমার আম্মারে। কি আমার অ্যারেস্ট করতে হবে ভালো কথা, আমি রাস্তাঘাটে বেরিয়েছি না, আম্মার কুল থেকে আনতে হবে? এটা কেমন কথা বলেন আপনি? আমার ছেলে সে দেখছে না, আমার 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 স্বজনরা দেখছে না? আমার যে স্বজনরা একসময় একটু বিএনপি মাইন্ডেড ছিল, তারাও এখন আওয়ামী লীগ করে, মুশতাক শাহিনের উপরে নিপীড়ন দেখে। তবে তারা আওয়ামী লীগ করে শেখ হাসিনার আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, আপনাদের টানা। এটাই হচ্ছে পার্থক্য, এটাই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকেন, আমি দোয়া করি, কারো বাপ মাম্মা যদি অসুস্থ থাকে দোয়া করি। প্রবাসে যারা আমার কথা শুনেছেন, প্রবাসী বন্ধুদেরকে বিনম্র শ্রদ্ধা, সবাই সাবধানে থাকবেন, কুশলে থাকবেন, মনে রাখবেন, আস্থা এবং বিশ্বাস রাখবেন, কাজ করার সুযোগ দিবেন, বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন। বাংলাদেশের যারা কাজ করে যাচ্ছেন, সশস্ত্র বাহিনীর আমার ভাইয়েরা, ডাক্তার, নার্স, যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, যারা জীবন এবং মৃত্যুকে সামনাসামনি রেখে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করবেন, বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন। এই বয়সে এসেও যে মানুষটা 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টার বেশি ঘুমায় না, তার জন্য দোয়া করবেন। আপনি ভাবতেই পারবেন না যে সব হারানোর পরে আপনি ভাবতে পারেন যে আপনার বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, আপনার থাকার জায়গা নেই, আপনাকে কেউ জায়গা দিচ্ছে না। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি আপনার ক্যারিয়ারটা করে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখনো মাননীয় প্রধানমন্ত্রীকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকতে হয়। শুধু ভ্যানগার্ড আমরা, এভাবে না। শপথ নেন, শেখ হাসিনার জন্য মরতে হবে। আপনি পদ পান অথবা না পান, আপনি পোস্ট পজিশন পেলেন কি না পেলেন সেটা বড় জিনিস নয়। মরতে হবে, সিদ্ধান্ত এক নিতে হবে, সিদ্ধান্ত অটল থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যার যে কোনো কিছুতে, সেটা রাত হোক, জ্বর হোক, বাদল হোক, বন্যা হোক, তার এক অঙ্গুলি নির্দেশে সবাই অ্যালার্ট থাকবেন। কারণ আওয়ামী লীগ ছাড়া, নৌকা ছাড়া, শেখ হাসিনা ছাড়া দ্যার ইজ নো বেনিফিট। এটা 1/11 পরিষ্কার করে দিয়েছে, ভুলে যাবেন না। যারা ভুলে গিয়েছে ভিন্ন জিনিস, আমাদের রাজনীতি শুরু, আমরা ভুলে কি করে? আমরা কেন ভুলে যাব? আমার সরকার থাকলে, আমার শেখ হাসিনা যদি থাকে, তাহলে আমার দাম। এছাড়া আপনি কিচ্ছু নাই, আপনি সেলফ এস্টাবলিশ লিডার থাকবেন জঙ্গলে। আপনি মনে করেন না, আপনি ভেবে নিয়েন না যে বান কেটে দিয়েছি, বদনাম যা হবে শেখ হাসিনার আমি পগার পার। নেভার এভার। আওয়ামী লীগের আমাদের মতো নেতাকর্মীরা আমরাও চোখ কান খুলে তাকিয়ে আছি। কোথায় যাবেন? আপনার পাপের প্রায়শ্চিত্ত আমি করব আবারও? নেভার এভার। এখনো সময় আছে। এই করোনায় যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে, দরকার নেই ফ্লাশ করার, লুট করেছেন, কালো টাকা বানিয়েছেন, নেত্রীর হাতে দিয়ে আসেন। নেত্রীকে কেন চাইতে হয়, দিয়ে আসেন। আপনাদেরকে চিনি না আমরা, নেত্রী চাক না, দিয়ে দেব। কোন ফান্ড থেকে কত টাকা নিয়েছেন? সাইকেলে চড়তে পারেন নাই আপনি, এখন কি চড়েন, কেমনে চড়েন? আপনার বাথরুমের টাইলসের দাঁত দেখা যায়, আপনি কোত্থেকে আসছেন?
দিয়ে আসেন নেত্রীর হাতে, মানুষের জন্য কাজ করুক, মানুষের হাতে সে যদি ভালো চান, বাঁচতে চান, নইলে পালানোর সব পথ বন্ধ। এটুকু বলে রাখলাম। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভয় পাবেন না, কোনো কিছু কি ভয় পাবেন না। অলওয়েজ প্রিপেয়ার টু ফাইট এনি ক্রিটিক্যাল মোমেন্ট। আপনি জন্ম নিয়েছেন মায়ের পেট থেকে, আপনি যাবেন মাটির পেটে। আপনি জানেন না আমি এই ঘর থেকে বের হলে তো আমি মারা যেতে পারি। সাদ্দাত বেহেশত বানিয়ে সেই বেহেশত কিন্তু দেখতে পারেন, আমরা মুসলমান তো। সুতরাং ইমানি শক্তি আপনি ঠিক রাখেন। অলওয়েজ প্রিপেয়ার টু ফাইট এনি ক্রিটিক্যাল মোমেন্ট। আপনি আদর্শচ্যুত হন কেন? যারা বিএনপি কর্মী, অনেক বিএনপির নেতাকর্মীরা আমার লাইভে কথা শুনছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, রাজনৈতিক কর্মী, আপনাকে আমি রেসপেক্ট করি। আপনি এত বছর অপোজিশনে থেকে আপনি আজকেও বিএনপি করেন, আপনাকেও আমি রেসপেক্ট করি, বিকজ আপনি রাজনৈতিক কর্মী। বাট যারা আপনাদেরটা খেয়ে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে, ওই শুয়োরগুলো যদি আবার বিএনপিতে যায়, তাহলে এটা আপনাদের, তখন আবার আপনাদেরকে বলবো ওরা যেন যেতে না পারে। আমাদেরকে এইভাবেই রাজনৈতিক নেতাকর্মীদেরকে শেষ করে দেওয়ার জন্য এই সুবিধাবাদী লুটেরা চরিত্রহীনদের আমাদের নেতারা, কখনো আপনাদের নেতারা গুন্ডামি করার জন্য, মাসেল শো করার জন্য ওদেরকে ধরে নেওয়া, ওরা তো চরিত্রহীন। ওদের বিচার দুনিয়াতে হবে, আখেরাতে হবে। বিএনপির খেয়ে আওয়ামী লীগে আসছে, আজকে আওয়ামী লীগের বদনাম করে সংখ্যালঘুদের নির্যাতন করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছে, তাকে আমার ফুল দিয়ে বরণ করতে হবে। সে আমাকে মিটিংয়ে কল করবে, তোর মিটিং, পিসামারি তোর মিটিং, সেই মিটিং। আওয়ামী লীগের সমর্থক হয়ে থাকবো। যেদিন বঙ্গবন্ধু কন্যা সুযোগ আসবে, আওয়ামী লীগের কর্মী হয়ে আবার জয় বাংলা স্লোগান দিয়ে মাঠে নামবো। বাট তোর মতো চোর লুটেরা, চার হাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের রক্ত, তোর নেতৃত্বকে আমি মানি না। আই হেট ইউ, আই হেট ইউর লিডারশিপ। থ্যাংক ইউ, খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। আওয়ামী লীগের এই ৭১তম জন্মবার্ষিকীতে আবারও জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এবং নেত্রীর কাছে আমি আমার দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমার বন্ধু সংগঠনের যারা আছেন তাদেরকেও আওয়ামী লীগের পক্ষে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করে যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের, শুভেচ্ছা এবং ভালোবাসা পৌঁছে দিলাম। আসুন, রাজনীতি হোক বাংলাদেশের জন্য, রাজনীতি হোক বাঙালির জন্য। আগে আমরা বাংলাদেশকে বাঁচাই, বাঙালিকে বাঁচাই, তারপরে আপনি আমি বিএনপি আওয়ামী লীগ হই। ধন্যবাদ, খোদা হাফেজ বন্ধুরা, টাটা, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের।